বলতে পারবেন? আপার মোটর নিউরন কোনগুলা? এটা এমসিকিউ তে আসে। তাহলে আপার মোটর নিউরন যখন আপনাকে বলবে, তার মানে এটা বোঝা লাগবে যে কোনো সেন্সরি জিনিস এখানে আসবে না। তাহলে আপনি যে জিনিসগুলো জানেন, যে সেন্সরি যে জিনিসগুলো আছে, যেমন ডর্সাল কলামের কথা বলছে, স্পাইনোথালামিক ট্র্যাক্টের কথা বলছে, তাই না? এগুলো একটাও আসবে না। তার মানে এগুলো সবই ফলস হবে। আর একটা জিনিস হচ্ছে, যখন আপার মোটর নিউরন আমরা বলি, আপার মোটর নিউরনের ভিতরে সাধারণত আমরা পিরামিডাল ট্র্যাক্টকে বোঝাই। এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্টকে আমরা আপার মোটর নিউরন বলি না। না, এক্সট্রা পিরামিডাল যত ট্র্যাক্ট আছে দেখবেন, মানে অনেকগুলো এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্ট আছে। ওই এক্সট্রা পিরামিডাল ট্র্যাকও কিন্তু বেজাল গ্যাংলিয়া, এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্ট, এগুলো কিন্তু আপার মোটর নিউরনের অংশ না। তাহলে আপার মোটর নিউরনের অংশ হচ্ছে, এক নম্বর হচ্ছে পিরামিডাল ট্র্যাক্ট। পিরামিডাল ট্র্যাক্ট। পিরামিডাল ট্র্যাক্টের আরেকটা নাম হচ্ছে কর্টিক স্পাইনাল ট্র্যাক্ট। ঠিক আছে, কর্টিক স্পাইনাল ট্র্যাক্ট। এক নম্বর ট্র্যাক্ট হচ্ছে পিরামিডাল ট্র্যাক্ট অথবা কর্টিক স্পাইনাল ট্র্যাক্ট। আর দুই নম্বর ট্র্যাক্ট জিনিস হচ্ছে কর্টিক নিউক্লিয়ার ট্র্যাক্ট। কর্টিকো নিউক্লিয়ার ট্র্যাক্ট। তার মানে দুইটা জিনিস হচ্ছে আপার মোটর নিউরন। একটা হচ্ছে পিরামিডাল ট্র্যাক্ট অথবা কর্টিক স্পাইনাল ট্র্যাক্ট, আর একটা আমরা দেখতেছি কর্টিকো নিউক্লিয়ার ট্র্যাক্ট। আদারওয়াইজ যত কিছু আছে, যেমন কেনেল নার্ভ নিউক্লিয়াই, পেরিফেরাল নার্ভ, অ্যান্টিওহর্ন সেল, নার্ভ রুট, নার্ভ প্লেক্সাস, হ্যাঁ, যা কিছু থাকবে সব হচ্ছে লোয়ার মোটর নিউরন। এটা কিন্তু পরীক্ষাতে আসে। পরীক্ষাতে আসলে কিন্তু এটা আপনারা ভুল করেন। তাহলে আপার মোটর নিউরন কোনগুলা? পিরামিডাল ট্র্যাক্ট একটা হচ্ছে কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট এবং কর্টিকো নিউক্লিয়ার ট্র্যাক্ট। লোয়ার মোটর নিউরন বাকিগুলো। ঠিক আছে, আচ্ছা। এরপরে আসেন আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এবং পেরিফেরাল নার্ভাস সিস্টেম। স্পেশালি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের বিভিন্ন সাপোর্টিং সেল থাকে, অনেকগুলো সাপোর্টিং সেল। আমরা তো জানি যে ব্রেনের মেইন সেল হচ্ছে নিউরন। ব্রেনের যদি আপনাকে ফাংশনাল ইউনিট বলা হয়, সেটা হচ্ছে নিউরন। ব্রেনটাকে টোটালি তৈরি করছে হচ্ছে নিউরন। নিউরনের পাশাপাশি অনেকগুলো সাপোর্টিং সেল থাকে। এই সাপোর্টিং সেলগুলোর ফাংশন ইনফিনিটি স্টার। এখান থেকে প্রশ্ন আসে, এখান থেকে এমসিকিউ আসে, এখান থেকে এসবি আসে। তাহলে সাপোর্টিং সেলগুলো এটা আমাদের জানতে হবে। সাপোর্টিং সেলগুলোর ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, এই সাপোর্টিং সেলগুলো বেশিরভাগই নিউরো অ্যাক্টোডার্ম থেকে তৈরি হয়। কোথা থেকে তৈরি হয়? নিউরো অ্যাক্টোডার্ম থেকে তৈরি হয়। এই নিউরো অ্যাক্টোডার্ম থেকে তৈরি হয় একটা সেল, যেটা মেজোডার্ম থেকে আসে। তাহলে বেশিরভাগ সাপোর্টিং সেলে হচ্ছে নিউরো অ্যাক্টোডার্ম থেকে তৈরি হয়। একটা সেল হচ্ছে আমাদের মেজোডার্ম থেকে আসে। সেই সেলটা হচ্ছে কোন সেল বলতে পারবেন? কোনটা? কোন সেলটা হচ্ছে মেজোডার্ম থেকে আসে আপু? এপেন্ডাইমাল সেল, অ্যাস্ট্রোসাইট, না কোন? মাইক্রোগিয়াল সেল। ঠিক আছে, মাইক্রোগিয়াল সেল আসে। আচ্ছা, আমাকে কি স্পষ্ট শোনা যায়? স্পষ্ট শোনা যায় বলেন তো? স্পষ্ট শোনা যাচ্ছে তো? জি আচ্ছা ভাইয়া, শোনা যায়। আচ্ছা, ঠিক আছে। তার মানে আপনার মোস্ট অফ দ্য সেলই আসবে হচ্ছে আপনার নিউরো অ্যাক্টোডার্ম থেকে। একটা সেল, যে সেলটা আসবে হচ্ছে মানে ব্লাড থেকে, আসলে ইউজুয়ালি আসে ব্লাড থেকে, ব্লাডের মনোসাইট থেকে। ব্লাডের মনোসাইট থেকে যে সেলটা আসে, সেই জিনিসটাকে আমরা বলি হচ্ছে মাইক্রোগিয়াল সেল। ঠিক আছে, কি সেল? মাইক্রোগিয়াল সেল। তাহলে এদের ভিতরে কি একটা হচ্ছে মাইক্রোগিয়াল সেল। মাইক্রোগিয়াল সেলে একটা সেল, যে সেলটা আপনার আসবে হচ্ছে কই থেকে? এই সেলটা আপনার আসবে হচ্ছে ব্লাড থেকে, কারণ মনোসাইট থেকে আসবে। তাহলে ব্লাডের মনোসাইট বিভিন্ন জায়গায় যে বিভিন্ন নাম হবে। ব্লাডের মনোসাইট বিভিন্ন জিনিস থেকে বিভিন্ন নাম হবে। ঠিক আছে, তার মানে এটা আপনাদের জন্য খুবই ভাইটাল, যে ব্লাডের মনোসাইট কোথায় যে আলটিমেটলি কি কি নাম হবে। তাহলে আমরা যদি বলি ব্লাডের মনোসাইট যখন এটা লিভারে যায়, নাম হয় কাপ্পার সেল। ব্লাডের মনোসাইট যদি আপনার এটা চলে যায় হচ্ছে ব্রেনে, ব্রেনে চলে গেলে তখন এই জিনিসটার নাম হবে কি বলেন তো? ব্রেনে চলে গেলে আপনারা সবাই জানেন, সেটা হচ্ছে মাইক্রোগিয়াল সেল। আবার দেখা যাচ্ছে ব্লাডের মনোসাইট এটা যখন স্কিনে যাবে, তখন নাম ল্যাঙ্গারেন্স সেল। এগুলো কিন্তু এসবিআই তে আসে। আপনারা অবাক হলেও মানে কি বলবো, এখান থেকে কিন্তু এফসিপিসি এসবি আসছে। তার মানে আমাদের যে মনোসাইট, এটা একটা আলটিমেটলি ব্লাডের মনোসাইট যখন টিস্যুতে ঢুকে, তখন ম্যাক্রোফেজ বলতেছি। এই ম্যাক্রোফেজটা যখন বিভিন্ন জায়গায় যায়, তখন তার বিভিন্ন নাম হয়। যেমন কিডনিতে গেলে হয় মেসেঞ্জিয়াল সেল। তার মানে এটার অরিজিন হচ্ছে ব্লাড। তাহলে যেহেতু এটার অরিজিন হচ্ছে ব্লাড, তাহলে ব্লাড থেকে আসার জন্য এই জিনিসটা আলটিমেটলি দেখা যাচ্ছে ইটস এ অরিজিন ফ্রম মেজোরাম। অরিজিন ফ্রম কই থেকে আসে? মেজোরাম থেকে। এক নাম্বার কথা। দুই নাম্বার কথা হচ্ছে, আমার যে সেলগুলো আছে, ব্রেনের সেলগুলো আছে, ব্রেনের সেলগুলোকে দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে এক্সাইটেবল সেল, একটা হচ্ছে নন এক্সাইটেবল সেল। এক্সাইটেবল সেলটাকে আমরা বলতেছি নিউরন। মানে আমাদের যে নিউরন আছে,
এই নিউরনটা হচ্ছে মেইনলি এক্সাইটেবল সেল, এরা হচ্ছে এক্সাইট করতে পারে। এবং আদারওয়াইজ বাকি যত সেল আছে এইগুলাকে বলা হয় নন এক্সাইটেবল সেল। এটাও এমসিকিউ তে আসে যে কোনগুলো এক্সাইটেবল সেল কোনগুলো নন এক্সাইটেবল সেল, মানে অনলি নিউরন হচ্ছে এক্সাইটেবল সেল, আর নিউরনের পাশাপাশি যা কিছু থাকবে সাপোর্টিং সেল গুলো এগুলো হচ্ছে নন এক্সাইটেবল সেল। আর একটা এমসিকিউ তে পরীক্ষাতে আসে সেটা হচ্ছে কোনগুলো হচ্ছে বেশি থাকে, নিউরন বেশি থাকে নাকি ওই সাপোর্টিং সেল বেশি থাকে। এটা পরীক্ষাতে এমসিকিউ তে আসে, এসবিআই তে আসে না, এমসিকিউ তে আসে যে কোন সেল বেশি থাকে, এটা কি নিউরন বেশি থাকে নাকি সাপোর্টিং সেল বেশি থাকে। আমাদের আসলে মানে লজিক যেটা বলে, মানে আমাদের যুক্তি যেটা বলে ব্রেন তো নিউরন দিয়ে তৈরি, তাহলে বেশি থাকার কথা নিউরন। এটা তো যুক্তি বলে, আসলে এটা যুক্তি বলে লাভ নাই, আসলে বেশি থাকে হইতেছে আমার সাপোর্টিং সেল। কারণ আপনি নিউরনটাকে সাপোর্ট করে হচ্ছে সাপোর্টিং সেল, একটা নিউরনে অনেক সাপোর্ট লাগে, একটা নিউরনের কি লাগে অনেক সাপোর্ট লাগে, তাহলে এটার জন্য আলটিমেটলি সাপোর্টিং সেলটার সংখ্যা বেশি থাকে। তার মানে সাপোর্টিং সেল ইজ মোর দেন নিউরন, সাপোর্টিং সেল ইজ মোর দেন নিউরন, এগুলো যেন ভুল না হয়। তাহলে এটা একটা নন, মানে আমাদের সাপোর্টিং সেল যেটা আছে সেটা বেশি থাকে। আর একটা হচ্ছে ব্রেন টিউমার যেগুলো হয়, যেগুলো আমরা বলি ব্রেন টিউমার, ব্রেন টিউমার। এখন আমাদের যে কিছু কিছু সেল আছে পার্মানেন্ট সেল, কিছু কিছু সেল আছে লেভাইল সেল, কিছু কিছু সেল আছে স্টেবল সেল। তাহলে লেভাইল সেল, স্টেবল সেল, পার্মানেন্ট সেল, এদের ভিতরে কার্ডিয়াক সেল, তারপর হচ্ছে নিউরন, স্কেলেটাল মাসল, এগুলো সাধারণত পার্মানেন্ট সেল। এগুলো কি পার্মানেন্ট সেল, তার মানে এটা হচ্ছে আমাদের পার্মানেন্ট সেল। তাহলে পার্মানেন্ট সেল এটার ভিতরে কি আছে, পার্মানেন্ট সেলের ভিতরে আছে হচ্ছে আপনাদের হচ্ছে এই ব্রেনের নিউরন। তাহলে যেহেতু পার্মানেন্ট সেল, এটা কখনোই ডিভাইডেড করবে না, এটা কি করবে না, ডিভাইডেড করবে না। তাহলে এটা ডিভাইডেড না করলে এখান থেকে তাহলে টিউমার আসবে কই থেকে, টিউমার আসে সাপোর্টিং সেল থেকে। তার মানে টিউমার গুলো অ্যারাইজ করে কই থেকে, সাপোর্টিং সেল থেকে। এগুলো যেন ভুল না হয়, এগুলো পরীক্ষাতে প্রচুর আসছে, রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা, ইচ এন্ড এভরি পরীক্ষাতে আসে। তারপরে আমরা কি দেখলাম, মোটা মোটা দাগে কি দেখলাম, যে সাপোর্টিং সেল যেগুলো আছে এগুলো সাধারণত নন এক্সাইটেবল, সাপোর্টিং সেল গুলোর সংখ্যাই অনেক বেশি থাকে, এবং সাপোর্টিং সেল গুলো থেকে টিউমার আসে। ওকে। আর নিউরন ঠিক তার উল্টা, নিউরন সংখ্যায় কম থাকে, নিউরন একটা এক্সাইটেবল সেল, নিউরন কখনো ডিভাইডেড করে। এই সাপোর্টিং সেল গুলোর ভিতরে আমি একটা দেখলাম, সেটা হচ্ছে যেটা ব্লাড থেকে আসতেছে, মানে মেসোডাম থেকে আসতেছে। আদারওয়াইজ ইচ এন্ড এভরি সাপোর্টিং সেল সেটা নিউরো একটোডাম থেকে আসে। আর একটা প্রশ্ন আসে সেটা হচ্ছে আমাদের এর ফাংশন, ফাংশন আসলে আপনারা সবাই জানেন, এই ফাংশনের ভিতরে আপনারা ভেজাল করানো হচ্ছে এই মাইলিন নিয়ে, মাইলিন নিয়ে। মাইলিন সাধারণত দুইটা সেল তৈরি করে, অলিগোডেন্ড্রোসাইটে তৈরি করে, আর একটা হচ্ছে সোয়ান সেল তৈরি করে। তাহলে প্রশ্ন আপনাকে দেখতে হবে যে প্রশ্ন আসলে কি বলছে, প্রশ্নে কি এটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কথা বলছে নাকি পেরিফেরাল নার্ভাস সিস্টেমের কথা বলছে। যদি এটা পেরিফেরাল নার্ভাস সিস্টেমের কথা বলে, আবার অনেক সময় পেরিফেরাল নার্ভাস সিস্টেমের কথাও বলেও না, বলে যে পেরিফেরাল নার্ভ। আবার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কথা বলবেও না, বলবে কর্টিক স্পাইনাল ট্র্যাক্ট, অথবা আপনাকে কর্টিক নিউক্লিয়ার ট্র্যাক্ট, হ্যাঁ, অথবা স্পাইনাল কর্ডের ট্র্যাক্ট, মানে যেখানে মানে আপার মোটর নিউরন যেখানে আছে আর কি। তাহলে এই জিনিসগুলো যখন আপনাকে বলে দিবে যে আলটিমেটলি এটা কি মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মালিনের কথা বলছে নাকি পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মালিনের কথা বলছে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মালিন হলে তখন এই জিনিসটা হবে হচ্ছে, আমরা কি জানি, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম মালিন করবে হচ্ছে অলিগোডেন্ড্রোসাইট, অলিগোডেন্ড্রোসাইট। অলিগোডেন্ড্রোসাইট। আর পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মালিন তৈরি করবে সোয়ান সেল। তাহলে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মালিন তৈরি করবে কে, অলিগোডেন্ড্রোসাইট। আর পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মালিন তৈরি করবে কে, সোয়ান সেল। এটার ভিতরেও প্রশ্ন আসে, এটার ভিতরে প্রশ্ন আসে কেমন, এটার ভিতরে প্রশ্ন আসে হচ্ছে 1:1 নাকি 1:60, জাস্ট এতটুকু দিবে, 1:1, 1:60, ঠিক আছে। এইভাবে প্রশ্ন দেয় যে মায়ালিন 1:1 নাকি 1:60, মানে এটা দ্বারা বোঝায় যে আমাদের যে বিভিন্ন সেগমেন্ট আছে, আমাদের যে এই জিনিসগুলোকে সেগমেন্ট বলা হয়, ঠিক আছে, এই জিনিসগুলো কি বলা হয়, সেগমেন্ট বলা হয়। তার মানে একটা সেগমেন্টকে একটা সেল তৈরি করতেছে নাকি একটা সেল দিয়ে অনেকগুলো 60টা সেগমেন্ট তৈরি করতেছে। তার মানে আমার এমন হইতে পারে একটা সেল থেকে একটা সেগমেন্ট হয়, একটা সেল থেকে একটা সেগমেন্ট হয়, অথবা একটা সেল থেকে অনেকগুলো সেগমেন্ট হয়। এই অনেকগুলো সেগমেন্টের ভিতরে আমরা যে জিনিসটা বলি সেটা হচ্ছে যখন অনেকগুলো সেগমেন্ট হয় তখন আমরা বুঝবো ইটস অলিগোডেন্ড্রোসাইট। অলিগোডেন্ড্রোসাইট সাধারণত একটা সেল, বাট এটা প্রায় 60টা সেগমেন্ট তৈরি করতে পারে। সেল কিন্তু একটা, কিন্তু এটা সেগমেন্ট তৈরি করতে পারে কয়টা, প্রায় 60টা সেগমেন্ট তৈরি করতে পারে। এটার জন্য পরীক্ষা যদি চলে আসে অলিগোডেন্ড্রোসাইট মাইলিনেশন 1:60 ট্রু হয়ে যাবে, মানে একটা সেল 60টা সেগমেন্ট তৈরি করতে পারে। আর সোয়ান সেলের ক্ষেত্রে একটা সেল একটা সেগমেন্ট তৈরি করে, সেল একটা, সেগমেন্ট একটা, সেলও একটা, সেগমেন্টও একটা। তার মানে এটা কিন্তু পরীক্ষাতে আসে। তাহলে এখান থেকে যা যা বললাম ইনশাল্লাহ এর বাইরে আসবে না। আর একটা হচ্ছে অ্যাস্ট্রোসাইট, অ্যাস্ট্রোসাইট এটা কি করে, ব্লাড ব্রেন ব্যারিয়ার তৈরি করে। অ্যাস্ট্রোসাইট কি করে, ব্লাড ব্রেন ব্যারিয়ার তৈরি করে।
তারপর হচ্ছে অ্যাপেন্ডাইমাল সেল, এটা হচ্ছে সিএসএফ এর সাথে রিলেশন, সিএসএফ এর সাথে রিলেশন, ঠিক আছে। আর একটা আমরা দেখলাম মায়েলিন, তাহলে সেন্ট্রাল মায়েলিন তৈরি করে অলিগোডেন্ড্রোসাইট, পেরিফেরাল মায়েলিন তৈরি করে সন সেল। আর একটা প্রশ্ন, একটু কঠিন প্রশ্ন আসে, সেটা হচ্ছে যদি কোনো একটা সেল ডিস্ট্রাকশন হয়ে যায়, কোনো একটা সেল ডিস্ট্রাকশন হয়ে যায়, তাহলে আমার ব্রেনে যখন ইনফেকশন হবে, ব্রেনে ইনফেকশন হলে তাহলে কি হবে? ব্রেনে ইনফেকশন হলে অবশ্যই কোনো একটা সেলকে আসতে হবে, সেই সেলটা তো আসবে হচ্ছে মাইক্রোগ্লিয়া, কারণ সেটা একটা ম্যাক্রোফেজ, সে আসবে। সে আসার পরে মনে করেন যে আপনার কিছু সেল ডিস্ট্রাকশন হয়ে গেল, ব্রেনের কিছু সেল, কিছু নিউরন ডিস্ট্রাকশন হয়ে গেল, তাহলে এই যে ডিস্ট্রাকশন হলো, তাহলে ওই জায়গাটাতে সাধারণত কি হয়ে যাবে, ওই জায়গা তো নাই, নিউরন তো আর ওখান থেকে তৈরি হবে না। আপনার স্কিন কেটে যাচ্ছে, সেটা আবার হিল হয়ে যাচ্ছে। আপনার ওরাল মিউকুসা, সেখান থেকে দেখা যাচ্ছে যে এটা আলসার হচ্ছে, সেটা আবার হিলিং হয়ে যাচ্ছে। কিন্তু কথা হচ্ছে আপনার যে ব্রেনের একটা পোর্শন যখন নষ্ট হয়ে যাচ্ছে, আমার যখন ওই জায়গাটাতে নিউরন নষ্ট হয়ে যাচ্ছে, তখন তো সেটা তো আর আপনি ফিরে আসবে না। তাহলে ওই জায়গাটা তো আমাকে ফিল আপ করতে হবে, এমন তো না যে ওই জায়গাটা আমি ফিল আপ করবো না। তাহলে ওই ফিল আপটা আমি কি দিয়ে করবো? ওই ফিল আপটা ফাইব্রোসিস দিয়ে করবো। ইউজুয়ালি কি দিয়ে করবো? ফাইব্রোসিস দিয়ে করবো। এখন কথা হচ্ছে এই যে ব্রেনের ড্যামেজ একটা জায়গা, এই ড্যামেজ জায়গায় যে ফাইব্রোসিস হইলো, তাহলে ড্যামেজ জায়গায় যে ফাইব্রোসিস হলো, এই জিনিসটার নাম কি? তাহলে ড্যামেজ জায়গায় ফাইব্রোসিস হলে এই এই জিনিসটার নাম আমরা বলি হচ্ছে রিপ্লেসমেন্ট গ্লাইসিস। কি বলি? রিপ্লেসমেন্ট গ্লাইসিস। এটা এসবি তে আসে, যে রিপ্লেসমেন্ট, ওই যে ফাইব্রোসিস করতেছে, ফাইব্রোসিস করে যে ওটা ফিল আপ করে দিল, এটা কোন সেল করে? ঠিক আছে, তাহলে রিপ্লেসমেন্ট গ্লাইসিস কোন সেল করে? এই রিপ্লেসমেন্ট গ্লাইসিস করা হচ্ছে অ্যাস্ট্রোসাইট। রিপ্লেসমেন্ট গ্লাইসিস কে করে? অ্যাস্ট্রোসাইট। তাহলে এটা আমাদের জানতে হবে, রিপ্লেসমেন্ট গ্লাইসিস কোন সেল করে, সেটা হচ্ছে অ্যাস্ট্রোসাইট। ওকে, আচ্ছা। এখান থেকে যা যা বললাম এর বাইরে ইনশাল্লাহ মানে এসবি এমসিকিউ এর বাইরে আসবে না। নিউরো ট্রান্সমিটার, এটা হচ্ছে নিউরোফিজিওলজির পড়া, এটা এমসিকিউ আসে বেশি, এসবি কম আসে। এমসিকিউ বেশি আসে যে কোনগুলো এক্সাইটেড নিউরো ট্রান্সমিটার, কোনগুলো ইনহিবিটরি নিউরো ট্রান্সমিটার, কোনগুলো মিক্সড নিউরো ট্রান্সমিটার, ঠিক আছে, এগুলো বেশি আসে আর কি। তাহলে আমাদের নিউরো ট্রান্সমিটার কিছু আছে মিক্সড, কিছু আছে এক্সাইটেড, কিছু আছে ইনহিবিটরি। এই সবচেয়ে বেশি ইনহিবিটরি নিউরো ট্রান্সমিটার হচ্ছে গাবা। সবচেয়ে বেশি ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার কে? গাবা হচ্ছে সবচেয়ে বেশি ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার। আর সবচেয়ে এক্সাইটেড নিউরোট্রান্সমিটার হচ্ছে গ্লুটামেট। সবচেয়ে এক্সাইটেড নিউরোট্রান্সমিটার কোনটা? গ্লুটামেট। আর সবচেয়ে ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার হচ্ছে গাবা, ঠিক আছে, এটা আমাদের জানতে, আমরা অনেকেই জানি। আচ্ছা, স্পিচ। স্পিচ থেকে অনেক ভাবে প্রশ্ন আসে, স্পিচ থেকে অনেক টাইপের প্রশ্ন আসে। স্পিচ বলতে হচ্ছে কথা। তাহলে কথা, এক নম্বর কথা যেটা প্রশ্ন আসে, এই যে স্পিচ যেটা ল্যাঙ্গুয়েজ, কথাবার্তা, এই স্পিচটা কোন কোন লোব দ্বারা কোঅর্ডিনেট করে? এটা একটা এমসিকিউর প্রশ্ন, যে স্পিচটা কোন কোন লোব দ্বারা কোঅর্ডিনেট হয়। স্পিচটা কোন কোন লোব দ্বারা কোঅর্ডিনেট হয়, এটা দেখবেন বক্সে দেয়া আছে, কর্টিক্যাল লোবার ফাংশনে সুন্দর করে বক্সে দেয়া আছে যে স্পিচ কোন কোন লোব দ্বারা কোঅর্ডিনেট হয়। তাহলে স্পিচ ফ্রন্টাল লোব দ্বারা কোঅর্ডিনেট হয়, টেম্পোরাল লোব দ্বারা কোঅর্ডিনেট হয়, এবং এই দুইটার মাঝখানে প্যারাটাল লোব, সেখান থেকেও কোঅর্ডিনেট হতে পারে। তাহলে ফ্রন্টাল লোব থেকে কোঅর্ডিনেট হতে পারে, টেম্পোরাল লোব থেকে কোঅর্ডিনেট হতে পারে, আর একটা হচ্ছে প্যারাইটাল লোব দিয়ে কোঅর্ডিনেট হতে পারে। তাহলে তিনটা একটু হবে। অক্সিপিটাল লোব দিয়ে সাধারণত কোনো কোঅর্ডিনেট হয় না। আর সাধারণত স্পিচ সেন্টার ইজ অলওয়েজ ডমিনেন্ট, মানে সাধারণত ডমিনেন্ট হেমিস্ফিয়ার গুলোতে এটা থাকে, প্যারাইটাল ডমিনেন্ট অথবা টেম্পোরাল ডমিনেন্ট, এইসব জায়গায় দেখবেন যে স্পিচ সেন্টারটা অবস্থিত। নন ডমিনেন্টে সাধারণত স্পিচ সেন্টার থাকে না, যেটা ডমিনেন্ট হেমিস্ফিয়ার থাকে সেটাতে সাধারণত আলটিমেটলি স্পিচ সেন্টারটা থাকে। আচ্ছা, এখন এই যে স্পিচের যে বিষয়গুলো, একটা জিনিস জাস্ট মনে রাখবেন, স্পিচের বিষয়গুলো যখনই অ্যাফাসিয়া বলবে, প্রশ্নে অ্যাফাসিয়া বলবে, অ্যাফাসিয়া বলতে বোঝাচ্ছে এটা আমার ব্রেনে সামথিং রং, ব্রেনের সমস্যা। তাহলে স্পিচে যখন আপনাকে বলতেছে যে অ্যাফাসিয়া, ভয়েস প্রোডাকশন করতে পারতেছে না, তার মানে এটাকে বুঝবেন যে এটাকে আমরা এটা, এই জিনিসটাকে আমরা বলতেছি হচ্ছে ভয়েস প্রোডাকশন করতে পারতেছে না, ভয়েস প্রোডাকশন করতে পারতেছে না। তাহলে এটা যদি ভয়েস প্রোডাকশন করতে না পারে, তাহলে এই জিনিসটাকে বলে হচ্ছে অ্যাফাসিয়া। ভয়েস প্রোডাকশন করতে না পারলে কি? অ্যাফাসিয়া। এখন ভয়েস প্রোডাকশন করতে পারতেছে না জিনিসটা কেমন? একেবারে প্রোডাকশন করতে পারতেছে না, যে একেবারেই পারতেছে না, সে কথাই বলতে পারতেছে না, কিন্তু সে বুঝতেছে, মানে সে বুঝতেছে, বাট সে মানে কথা বলতে পারতেছে না। তাকে আপনি প্রশ্ন করতেছেন, হ্যাঁ, সে দেখা যাচ্ছে যে সে কথা বলতে চাচ্ছে কিন্তু সে পারতেছে না। এইরকম যদি, যারা এই পেশেন্ট গুলো আমরা বেশি পাই, আসলে স্ট্রোকের যে পেশেন্ট গুলো আমরা দেখি ওয়ার্ডে দেখি, আমরা আসলে এই ফ্রন্টাল লোবের সমস্যাটাই বেশি পাই, যে তাকে জিজ্ঞাসা করলে সে কথা বলতে পারে না, অথবা কথা বলতে গেলে জড়ায় যাচ্ছে, কথা বলতে গেলে যে কি হচ্ছে, জড়ায় যাচ্ছে, একে বলা হয় এক্সপ্রেসিভ অ্যাফাসিয়া। এক্সপ্রেসিভ অ্যাফাসিয়াকে আলটিমেটলি সহজ কথা বলি যে তাদের কোঅর্ডিনেশন ঠিক থাকে,
কোঅর্ডিনেশন বলতে কি তারা বুঝতে পারে, বাট তাদের কোনো ফ্লুয়েন্সি থাকে না। ফ্লুয়েন্সি বলতে কি এই যে কথা বলতেছে এটা একটা ফ্লুয়েন্সি। তাহলে যখন একটা পেশেন্টের কোঅর্ডিনেশন ঠিক আছে, কোনো ফ্লুয়েন্সি থাকে না, এই জিনিসটাকে বলা হয় মোটর অ্যাফাসিয়া। কি বলা হয়? মোটর অ্যাফাসিয়া। তাহলে মোটর অ্যাফাসিয়া বলতে সাধারণত আমরা কি বুঝাই? মোটর অ্যাফাসিয়া বলতে বুঝাই যে একটা পেশেন্টের যখন মানে সে কথা বলতে পারবে না, সে এক্সপ্রেস করতে পারতেছে না, এই জিনিসটাকে বলা হয় মোটর অ্যাফাসিয়া। আর মোটর অ্যাফাসিয়া যখন হবে তখন আলটিমেটলি সমস্যা কোথায়? মোটর অ্যাফাসিয়া হলে সমস্যা হচ্ছে মোটর কর্টেক্সটা কোথায় অবস্থিত? ফ্রন্টালে। আমরা জানি যে আমাদের যত মোটর কর্টেক্স আছে সেটা হচ্ছে ফ্রন্টাল অবস্থিত, আর সেন্সরি যে কর্টেক্স গুলো আছে এগুলো হচ্ছে প্যারাটাল অবস্থিত ইউজুয়ালি। ঠিক আছে, তাহলে ফ্রন্টালে আমাদের মোটর কর্টেক্স অবস্থিত, আর সেন্সরি কর্টেক্স হচ্ছে অবস্থিত হচ্ছে প্যারাটাল। এই ফ্রন্টালের ভিতরে একটা লোব আছে, ফ্রন্টালের ভিতরে একটা জায়গা আছে, সেটা হচ্ছে ইনফিরিয়র ফ্রন্টাল জাইরাস। ইনফিরিয়র ফ্রন্টাল জাইরাস এটা ফ্রন্টালের ঠিক পিছনের দিকে অবস্থিত। ফ্রন্টালের ঠিক পিছনের দিকে অবস্থিত। এই ইনফিরিয়র ফ্রন্টাল জাইরাসে যখন প্যাথোলজি থাকে, এই ইনফিরিয়র ফ্রন্টাল জাইরাসে যখন কোনো প্যাথোলজি থাকবে, তখন এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে মানে এই কন্ডিশনটাকে তখন আমরা বলি হচ্ছে মোটর অ্যাফাসিয়া। ঠিক আছে, ইনফিরিয়র ফ্রন্টাল জাইরাসটা পরীক্ষার জন্য জানতে হবে, যেটা কথা অবস্থিত ইনফিরিয়র ফ্রন্টাল জাইরাস। তাহলে ইনফিরিয়র ফ্রন্টাল জাইরাসে যদি কোনো সমস্যা হয় তখন এই জিনিসটাকে আমরা বলি মোটর অ্যাফাসিয়া অথবা এক্সপ্রেসিভ অ্যাফাসিয়া, কারণ ইনফিরিয়র ফ্রন্টাল জাইরাসে ব্রোকাস এরিয়া থাকে। আর একটা অ্যাফাসিয়া হচ্ছে পেশেন্টের ফ্লুয়েন্ট অ্যাফাসিয়া বলে এটা। ফ্লুয়েন্ট অ্যাফাসিয়া, সে কথা বলবে, একটানা কথা বলবে, কিন্তু কথার ভিতরে কোনো কোঅর্ডিনেশন থাকবে না। তার মানে তাকে আপনি প্রশ্ন করতেছেন, সে প্রশ্ন বুঝবেই না, সে উল্টাপাল্টা অ্যান্সার দিবে। সে কিন্তু কথা বলবে, কিন্তু সে কথা বলার ভিতরে তার কোনো তালগোল থাকবে না। এই জিনিসটাকে আমরা বলে হচ্ছে এই সেন্সরি অ্যাফাসিয়া। সেন্সরি অ্যাফাসিয়া অথবা রিসেপটিভ অ্যাফাসিয়া। রিসেপটিভ অ্যাফাসিয়া বলতে রিসিভ করতে পারবে না সে। তাকে যে একটা প্রশ্ন বললাম সেটা যে শুনবে, রিসিভ করবে, সেটা সে বুঝবেই না, সেই জিনিসটাকে সে বুঝতে পারবে না। তাহলে এই জিনিসটাকে আমরা বলে হচ্ছে সেন্সরি অ্যাফাসিয়া। তার মানে এখানে পেশেন্ট কথা বলবে, বাট সে কোনো কোঅর্ডিনেশন থাকবে না। পেশেন্টকে জিজ্ঞাসা করবে এক জিনিস, সে বলবে আর এক জিনিস। পেশেন্টকে জিজ্ঞাসা করবে যে চাচা আপনি ভাত খেয়েছেন, সে বলবে যে আমি হাসপাতালে। তার কোনো কোঅর্ডিনেশন থাকবে না। তাহলে এই যখন রিসিপটিভ অ্যাফাসিয়া হবে তখন বোঝা লাগবে সমস্যা হচ্ছে ভার্নিক্স এরিয়াতে সমস্যা। ঠিক আছে, কোথায় সমস্যা? ভার্নিক্স এরিয়াতে সমস্যা। ভার্নিক্স এরিয়াটাতে কোথায় অবস্থিত? ভার্নিক্স এরিয়া সাধারণত অবস্থিত হচ্ছে টেম্পোরাল লোবে। ভার্নিক্স এরিয়া কোথায় অবস্থিত? সেটা হচ্ছে টেম্পোরাল লোবে অবস্থিত। তাহলে এটা টেম্পোরাল। টেম্পোরাল হচ্ছে সুপিরিয়র টেম্পোরাল পার্টে, সুপিরিয়র টেম্পোরাল পার্টে অবস্থিত। তার মানে ফ্রন্টালের ক্ষেত্রে অবস্থিত হয়েছে ইনফিরিয়র, আর টেম্পোরাল ক্ষেত্রে এটা অবস্থিত হয়েছে হচ্ছে সুপিরিয়র। ঠিক আছে, সুপিরিয়র। তাহলে এটা আমার পরীক্ষার জন্য জানতে হবে। আচ্ছা, তাহলে এই পেশেন্ট প্রেজেন্স উইথ টুইন অ্যাফাসিয়া উইথ কি বলে সেটা হচ্ছে উইদাউট এনি কোঅর্ডিনেশন। তাহলে এটা কি টাইপের অ্যাফাসিয়া? মোটর অ্যাফাসিয়া নাকি রিসিপটিভ অ্যাফাসিয়া? বলেন তো, এটা কি টাইপের অ্যাফাসিয়া? মোটর অ্যাফাসিয়া নাকি রিসিপটিভ অ্যাফাসিয়া? রিসেপটিভ। রিসিপটিভ অ্যাফাসিয়া। তার মানে সমস্যা কোথায়, ফ্রন্টালে নাকি টেম্পোরালে? টেম্পোরালে। টেম্পোরালে। আর একটা জিনিস হচ্ছে আমাদের একটা হিপ্পোক্যাম্পাস থেকে একবার প্রশ্ন ছিল। হিপ্পোক্যাম্পাস হচ্ছে এটা মেমোরির সাথে রিলেটেড। এটা মেমোরির সাথে রিলেটেড। আমাদের যে শর্ট টার্ম মেমোরি আছে, এই শর্ট টার্ম মেমোরিকে লং টার্ম মেমোরি করা হচ্ছে হিপ্পোক্যাম্পাস। শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরি যে হবে এটা করা হচ্ছে হিপ্পোক্যাম্পাস। এটা এফসিপিএস একবার এসবি আসছে। আচ্ছা, এখন যে কোনো অ্যাফাসিয়া হোক না কেন পরীক্ষার জন্য মনে রাখবেন, এনি টাইপ অফ অ্যাফাসিয়া, যে অ্যাফাসিয়া হোক না কেন, আমার মেইনলি সমস্যা হচ্ছে এমসিএ, মিডল সেরেব্রাল আর্টারি। মিডল সেরেব্রাল আর্টারি মানে যে কোনো অ্যাফাসিয়া, এটা মোটর অ্যাফাসিয়া হোক, সেন্সরি অ্যাফাসিয়া হোক, যে কোনো অ্যাফাসিয়া হোক না কেন, তাহলে আমার কোন আর্টারিতে সমস্যা হবে? এম সি এ, মিডল সেরেব্রাল আর্টারি। ঠিক আছে। আচ্ছা, এরপরে একটা জিনিস আসেন, সেটা হচ্ছে হোমোনেমাস হেমোনোপিয়া। একটা পেশেন্ট ডেভেলপ হোমোনেমাস হেমোনোপিয়া উইথ ম্যাকুলার স্প্যারিং। কোন আর্টারিতে সমস্যা? হোমোনেমাস হেমোনোপিয়া যখন পরীক্ষায় আসবে, হোমোনেমাস হেমোনোপিয়া আসলে বুঝবেন এই হোমোনেমাস হেমোনোপিয়া দুইটা আর্টারির জন্য সমস্যা থাকে। একটা হচ্ছে আমার মিডল সেরেব্রাল আর্টারি, আর একটা হচ্ছে পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি। এই দুইটার কারণে সাধারণত একটা পেশেন্ট হোমোনাইমাস হেমোনোপিয়া নিয়ে আসতে পারে। মানে এটা মিডল সেরেব্রাল আর্টারির জন্য নিয়ে আসতে পারে, আবার পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারির জন্য নিয়ে আসতে পারে। তাহলে এটা মিডল সেরেব্রাল আর্টারির জন্য নিয়ে আসতে পারে, আর একটা কি পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারির জন্য নিয়ে আসতে পারে। তাহলে পেশেন্টের যখন হোমোনাইমাস হেমোনোপিয়া নিয়ে আসবে তখন আলটিমেটলি এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে পেশেন্টের মানে মোস্ট লাইকলি সমস্যা হচ্ছে এমসিএ অথবা পিসিএ। এখন আমার মেইন কথা হচ্ছে এই এমসি এর জন্য যে আপনার হোমোনেমাস হেমোনোপিয়া হচ্ছে, এটার কারণ হচ্ছে আপনার অপটিক রেডিয়েশন। আপনার যে অপটিক রেডিয়েশন আছে ভিজুয়াল পাথওয়ে, এই অপটিক রেডিয়েশনকে সাপ্লাই দিয়ে হচ্ছে এমসিএ।
অপটিক রেডিয়েশন কে সাপ্লাই দেয়, সেটা হচ্ছে এমসিএ। এই এমসিএ তে এর জন্য কোনো সমস্যা যদি হয়, অপটিক রেডিয়েশন সার্কুলেশন পাবে না। এই অপটিক রেডিয়েশন যদি সার্কুলেশন না পায়, তখন আপনার কাছে পেশেন্ট আপনার কাছে নিয়ে আসবে হোমোনেমাস হেমানোপিয়া। আর পিসিএ মানে পোস্টিরিয়র সেরেব্রাল আর্টারি, এটা টোটালি সাপ্লাই দেওয়া হচ্ছে অক্সিপিটাল কর্টেক্সে। অক্সিপিটাল কর্টেক্সটা টোটালি সাপ্লাই পাওয়া হচ্ছে পিসিএ দ্বারা, এই পোস্টিরিয়র সেরেব্রাল আর্টারি দ্বারা। এই পোস্টিরিয়র সেরেব্রাল আর্টারি এটা সাধারণত আমাদের এই পিছনের দিকে যে অক্সিপিটাল কর্টেক্স আছে একে সাপ্লাই দিচ্ছে। এই অক্সিপিটাল কর্টেক্সের আমার একটা জায়গা আছে, এই জায়গার নাম হচ্ছে ম্যাকুলা। জায়গার নাম কি? ম্যাকুলা। তার মানে ম্যাকুলা আমার কোথায় আছে? ম্যাকুলা আছে হচ্ছে আমার অক্সিপিটাল কর্টেক্সে। অক্সিপিটাল কর্টেক্সে আছে। এই ম্যাকুলা কিন্তু অপটিক রেডিয়েশনে নাই, ঠিক আছে? তাহলে এই ম্যাকুলা কিন্তু কোথায় নাই? অক্সিপিটাল কর্টেক্সে নাই, ঠিক আছে? এটা কিন্তু আমার অক্সিপিটাল কর্টেক্সে নাই, যে এটা আমার অক্সিপিটাল কর্টেক্সে আছে। তাহলে এটা কিন্তু আমার অক্সিপিটাল কর্টেক্সের জায়গায় জিনিসটা নাই। তাহলে এখন কথা হচ্ছে যে আমার যখন কোনো একটা পেশেন্ট আসতেছে, তাহলে আমার কাছে কোনো একটা পেশেন্ট যদি আসে, ঠিক আছে, তাহলে আমার কাছে মাথায় রাখা লাগবে যে একটা পেশেন্ট যখন আমার কাছে আসে, তখন এই পেশেন্টটা যদি হোমোনেমাস হেমোনোপি নিয়ে আসে, তাহলে এই জিনিসটা আমাকে দেখতে হবে ইটস এ কেস অফ পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি অথবা ইটস এ কেস অফ হচ্ছে মিডল সেরেব্রাল আর্টারি। দুইটা কারণে হইতে পারে। তাহলে আমি দেখবো হচ্ছে ম্যাকুলা, ম্যাকুলা আছে কোথায়? ম্যাকুলা তো আমার আছে হচ্ছে অক্সিপিটাল কর্টেক্সে। যদি এটা অক্সিপিটাল কর্টেক্সকে ইনভলভ করে, অক্সিপিটাল কর্টেক্সকে ইনভলভ করে, তাহলে আপনাকে মাথায় রাখা লাগবে এই ম্যাকুলাটা স্পেয়ার করে। ম্যাকুলা স্পেয়ার করে কেন? কারণ এই অক্সিপিটাল কর্টেক্সের ম্যাকুলাই একটা জায়গা, শুধুমাত্র ম্যাকুলাই একটা জায়গা যেখানে পিসিও সাপ্লাই দেয়, আবার এমসিও সাপ্লাই দেয়। মানে এখানে কে সাপ্লাই দিচ্ছে? পিসিও সাপ্লাই দেয়, মিডল সেবা আর্টারি সাপ্লাই দিবে, আবার এমসিএ আপনাদের হচ্ছে আমাদের পিসিএস সাপ্লাই দিচ্ছে, আর একটা হচ্ছে মিডল সেবা আর্টারি, দুইটাই সাপ্লাই দেয়। এখন আমার তো হোমোনেমাস হেমানোপি হচ্ছে ডিউ টু হচ্ছে পিসি এর জন্য, পোস্টিরিয়র সেবা আর্টারির জন্য, তাই না? কারণ আমার অক্সিপিটাল কর্টেক্স মেইনলি সাপ্লাই দিয়ে কেটা? পিসিএ। কিন্তু আমার পিসিএ ব্লক হয়ে গেছে, তার জন্য অক্সিপিটাল কর্টেক্স হচ্ছে না, তার জন্য হোমোনেমাস হেমানোপি পাচ্ছেন। কিন্তু ম্যাকুলা তো আলটিমেটলি পিসিএ ছাড়াও এমসিএ দিয়ে সাপ্লাই পাচ্ছে। এটার জন্য যেটা হয়, ম্যাকুলা স্পেয়ার করে যায়। ম্যাকুলা স্পেয়ার করে যায় বলতে ম্যাকুলা ভালো থাকে। ম্যাকুলা কি থাকে? ম্যাকুলা ভালো থাকে। এটার জন্য আলটিমেটলি আমরা যে জিনিসটা বলি সেটা হচ্ছে ম্যাকুলা, এই জিনিসটা আলটিমেটলি সাপ্লাই পাচ্ছে দুইটা দ্বারা। যদি আমার কোনো একটা কারণে এই অক্সিপিটাল কর্টেক্সটা যদি ইনভলভমেন্ট থাকে কোনো একটা পেশেন্টের, তাহলে এই পেশেন্টের আলটিমেটলি আমরা প্রশ্নে পাবো ম্যাকুলার স্পেয়ারিং কথাটা, হোমোনেমাস হেমানোপি উইথ ম্যাকুলার স্পেয়ারিং ডিউ টু পিসিএ, ডিউ টু পিসিএ। এখন কথা হচ্ছে যদি এমসিকিউ তে চলে আসে হোমোনেমাস হেমানোপি কোন কোন মানে কার কার কারণে পাওয়া যায়, তখন কিন্তু ট্রু ফলস আসবে। এই কি বলে, এমসিওটাও ট্রু হবে, পিসিওটাও ট্রু হবে। এটা কিন্তু পরীক্ষাতে আপনারা ভুল করেন। পরীক্ষাতে যদি এটা চলে আসে যে হোমোনেমাস হেমানোপি এটার কারণ কি, হোমোনেমাস হেমানোপির কারণ হচ্ছে মোট পিসিএ আর একটা হচ্ছে এমসিএ, দুটাই হচ্ছে কারণ, ঠিক আছে? দুটাই হচ্ছে কারণ, তাহলে এটা ভুল করা যাবে না। আর যদি ম্যাকুলার স্পেয়ারিং কথা থাকে তাহলে বুঝবেন এটা মোস্ট লাইকলি এটা আমার অক্সিপিটাল কর্টেক্সে গেছে, কারণ ম্যাকুলা আছে হচ্ছে অক্সিপিটাল কর্টেক্সে। এবং ম্যাকুলার স্পেয়ারিং মানে ম্যাকুলা ভালো আছে, ম্যাকুলা ভালো আছে। তো ম্যাকুলা ভালো আছে কেন? কারণ ম্যাকুলার হচ্ছে ডুয়াল সার্কুলেশন পাচ্ছে। তাহলে এখান থেকেই ভুল করা যাবে না। তাহলে ম্যাকুলার স্পেয়ারিং কথা থাকলে বুঝবেন আমার প্রবলেম ইন দ্য অক্সিপিটাল কর্টেক্স, প্রবলেম ইন দ্য পিসিএ, ঠিক আছে? আর হচ্ছে মেইন কথা হচ্ছে যদি এটা অপটিক রেডিয়েশনের কথা বলে আসে যে একটা পেশেন্টের অপটিক রেডিয়েশনের জন্য পেশেন্টের হোমোনেমাস হেমানোপি নিয়ে আসতে পারে, সেই ক্ষেত্রে আপনার এটা অ্যান্সার হয়ে যাবে এমসিএ। এটা অ্যান্সার কি হবে? এমসিএ। এটা ভুল, পরীক্ষাতে ভুল করা যাবে না। আচ্ছা, ব্রেন স্টিম সিনড্রোম বা ক্রস প্যারালাইসিস সাবজেক্ট প্রিয় কোশ্চেন। ক্রস প্যারালাইসিস থেকে সবচেয়ে বেশি আসে কোশ্চেন ল্যাটারাল মেরিডিয়াল সিনড্রোম। বেশি প্রশ্ন আসে ল্যাটারাল মেরিডিয়াল সিনড্রোম। আর একটা বেশি প্রশ্ন আসে সেটা হচ্ছে মিলার গুবলার সিনড্রোম। আজান দিচ্ছে, আজানটা শেষ হবে, আজানের পরে আমরা শুরু করব।
তাহলে একটা হচ্ছে ল্যাটারাল মেডিটারি সিনড্রোম, আর একটা হচ্ছে আমাদের মিলার কুপার সিনড্রোম। ঠিক আছে, তাহলে এখান থেকে ক্রস প্যারালাইসিস জিনিসটা কি? ক্রস প্যারালাইসিস জিনিসটা খুবই সিম্পল ওয়েতে বলবেন, ব্রেন স্টেমে যদি কোনো সমস্যা হয় তখন আমরা ক্রস প্যারালাইসিস পাই। ক্রস প্যারালাইসিস নামটা কেন আসছে? ক্রস প্যারালাইসিস বলতে বোঝা হচ্ছে ক্রস। ক্রস মানে কি? ক্রস মানে তো যে এই ক্রস, তাই না? ক্রসটা এটাকে বুঝাই আমরা। ঠিক আছে, তাহলে ক্রস প্যারালাইসিস বলতে আমরা বুঝাই যে এখানে দুইটা সাইডে সমস্যা আমরা পাবো। ক্রস বলতে বোঝানো হয়েছে যে এখানে আমরা দুইটা সাইডে সমস্যা পাবো। দুইটা সাইডে বলতে কি বোঝাচ্ছে? দুইটা সাইডে বলতে বোঝাচ্ছে যদি কোনো একটা পেশেন্টের ব্রেন স্টেমে লেশন হয়, ব্রেন স্টেম, এখন এই ব্রেন স্টেমটা তিনটা দিয়ে জিনিস দিয়ে তৈরি। একটা হচ্ছে মিড ব্রেন দিয়ে তৈরি, একটা হচ্ছে পন্স দিয়ে তৈরি, আর একটা হচ্ছে মেডুলা দিয়ে তৈরি। তাই তো? মিড ব্রেন আছে, পন্স আছে, আর মেডুলা আছে। মিড ব্রেন, পন্স, মেডুলা, এই তিনটা জিনিসের সমন্বয়ে বলা হচ্ছে আমাদের ব্রেন স্টেমকে। ব্রেন স্টেমের ভিতরে মিড ব্রেন, পন্স, মেডুলা, এই মিড ব্রেন যেটা আছে, এই মিড ব্রেনে সাধারণত আমাদের যে কেনেল নার্ভ গুলো আছে, মিড ব্রেনও আছে, পন্সেও আছে, মেডুলাতে আছে। ক্রস প্যারালাইসিস বলতে বোঝায় যেদিকে লেশন হবে, কথাটা হচ্ছে যেদিকে লেশন, আপনার ব্রেনের দুইটা সাইড আছে, রাইট সাইড আছে, লেফট সাইড আছে। তাহলে রাইট সাইড আছে এবং লেফট সাইড আছে, যেদিকে লেশন হবে সেই দিকে সাধারণত আপনি ওই দিকে এই কেনিয়াল নার্ভ যেটা থাকে তার আপনি পালসে পাবেন। মনে করেন যে আপনার রাইট সাইডে ব্রেন স্টেমের সমস্যা, তার মানে আপনি রাইট সাইডে ক্রেনিয়াল নার্ভ পালসে পাবেন। আপনি অপোজিট সাইডে কি পাবেন? অপোজিট সাইডে আপনি পাবেন সাধারণত ক্রেনিয়াল নার্ভ যে সরি আপনার যে ট্র্যাক গুলো আছে, ট্র্যাক্ট, লং ট্র্যাক্ট, আপনার পিরামিডাল ট্র্যাক্ট আছে, ডরসাল কলাম আছে, স্পাইনাল থালামিক ট্র্যাক্ট আছে। এই ট্র্যাক্ট গুলো সাধারণত আপনার হবে হচ্ছে ল্যাটারাল সাইডে, মানে সরি ওই কন্ড্রোল্যাটারাল সাইডে লেশন হবে। তার মানে ক্রস প্যারালাইসিস বলতে বোঝাচ্ছে যেদিকে লেশন, যেদিকে লেশন সেখানে আপনি পাচ্ছেন ক্যানেল নার্ভ পালসি, লোয়ার মোটর নিউরন টাইপ অফ ক্যানেল নার্ভ পালসি। আর অপোজিট দিকে আপনি কি পাচ্ছেন? অপোজিট দিকে আপনি পাবেন হচ্ছে যে আমাদের হচ্ছে যে লং ট্র্যাক গুলো আছে, এই লং ট্র্যাক গুলো হচ্ছে লেশন। তাহলে ইপসিল্যাটারাল, ইপসিল্যাটারাল আপনি পাচ্ছেন হচ্ছে ক্রেনিয়াল নার্ভ পালসি, কন্ট্রাল্যাটারাল পাবেন হচ্ছে ট্রাক্টেল লেশন। কি লেশন পাবেন? ট্রাক্ট লেশন। ট্রাক্টেল লেশন, ট্রাক্টেল লেশন সাধারণত কন্ট্রাল্যাটারাল পাওয়া যায়। শুধু একটা ট্রাক্ট আছে, ডিসেন্ডিং হাইপোথ্যালামিক ট্রাক্ট। নাম কি? ডিসেন্ডিং হাইপোথ্যালামিক ট্রাক্ট। ওই বেটায় শুধুমাত্র ইপসিল্যাটারাল লেশন হয়। আদারে যতগুলো ট্রাক্টেল লেশন পাবেন সেটাকে আপনি পাবেন কন্ট্রাল্যাটারাল। সেখানে কি পাবেন? কন্ট্রাল্যাটারাল। তাহলে সহজ কথা যদি ব্রেন স্টেম সিনড্রোম বলে, ইপসিল্যাটারাল আপনি পাবেন হচ্ছে কেনেল নিউক্লিয়ার যে লেশন, লোয়ার মোটর নিউরন, আর অপোজিট সাইডে ট্রাক্টেল লেশন পাবেন। এখন কথা হচ্ছে যে এইটা জিনিসটাকে যখন আমরা বলতেছি একে বলি ক্রস প্যারালাইসিস। একে আমরা কি বলি? ক্রস প্যারালাইসিস। তাহলে হচ্ছে সেম দিকে পাচ্ছেন হচ্ছে কেনেল নার্ভের লেশন, কেনেল নার্ভের লেশন, আর অপোজিটে অপোজিটে পাচ্ছেন হচ্ছে লং ট্রাক্টেল লেশন, লং ট্রাক্টেল লেশন। তার মানে এটা আমাদের শেষ। সাইড আমি বুঝবো কিভাবে? সাইড আমি দেখবো যেদিকে কেনেল নার্ভ পালসি থাকবে সেই সাইডটা লেশন হয়েছে। এখন আপনার রাইট সাইডে কেনেল নার্ভে পালসি হয়েছে, তাহলে আমার রাইট সাইডে লেশন। লেফট সাইডে কেনেল নার্ভে পালসি হয়েছে, তাহলে আমার লেফট সাইডে লেশন। আর অপোজিটে আপনি লং ট্র্যাক গুলো পাবেন। তাহলে আমরা এই জিনিসটাকে আবার ভাগ করি। আপনার যে ব্রেন স্টিম আছে, এই ব্রেন স্টিম তাহলে তো আপনি বুঝলেন যে এখানে কেনেল নার্ভে লেশন পাচ্ছেন, আবার ট্রাক্টেল লেশনও পাচ্ছেন। ঠিক আছে, ট্রাক্টেল লেশনও পাচ্ছেন। তার মানে এখানে কেনেল নার্ভে লেশন হচ্ছে, আবার এই যে অপোজিট দিকে যে ট্রাক গুলো যাচ্ছে সেই লেশন পাচ্ছেন। এখন এই জিনিসটাকে আবার ভাগ করছে মিডিয়াল নাকি ল্যাটারাল। তার মানে এটা কি মিডিয়াল সিনড্রোম নাকি ল্যাটারাল সিনড্রোম? এটা একটা মিডিয়াল সিনড্রোম নাকি ল্যাটারাল সিনড্রোম? তাহলে এটা একটা মিডিয়াল সিনড্রোম হতে পারে, এটা একটা ল্যাটারাল সিনড্রোম হতে পারে। তাহলে মিডিয়াল মিডবেন সিনড্রোম, মিডিয়াল মেডুলারি সিনড্রোম, মিডিয়াল পন্টাইন সিনড্রোম। তাহলে মিডিয়াল সাইডে যেগুলো এফেক্টেড হবে এগুলোকে বলা হয় মিডিয়াল, আর ল্যাটারাল দিকে যে জিনিসগুলো থাকবে এই জিনিসগুলো আমরা বলি হচ্ছে ল্যাটারাল। এই জিনিসগুলো কি বলে? ল্যাটারাল। তাহলে মিডিয়াল সাইডের জন্য আমরা তাহলে মিডিয়াল মিডবেন সিনড্রোম, যার নাম ওয়েবার সিনড্রোম, মিডিয়াল পন্টাইন সিনড্রোম, অথবা মিডিয়াল মেডুলারি সিনড্রোম। মিডিয়াল দিয়ে মনে রাখবো হচ্ছে সাধারণত মিডিয়াল দিকে কি থাকে? মিডিয়াল দিকে হচ্ছে আপনার পিরামিডাল ট্র্যাক্ট থাকে, আর একটা হচ্ছে মোটর কেনেল নার্ভ থাকে। মানে আপনার যে মিডিয়াল ব্রেন স্টেমটাকে যদি আপনি কাটেন, কেটে দেখবেন যে আপনার যে মিডিয়াল দিকে আছে ব্রেন স্টেমের, এখানে আসছে হচ্ছে মিডিয়াল দিকে একটা হচ্ছে আপনার থাকবে মোটর ট্র্যাক্ট। মোটর ট্র্যাক বলতে আমরা বুঝছি পিরামিডাল ট্র্যাক। আর একটা থাকে তো ডরসাল কলাম ইউজুয়ালি। হ্যাঁ, আর একটা জিনিস থাকে আপনার পিরামিডাল ট্র্যাক থেকে ডরসাল কলাম থাকে, আর একটা মোটর কেনেল নার্ভ, মোটর কেনেল নার্ভ। এগুলো থেকে মিডিয়ালি, আর বাকি সবকিছু থেকে ল্যাটারালি।
তার মানে আপনি যে স্পাইনাথালামিক ট্র্যাক্টের কথা বলতেছেন সেটা থেকে ল্যাটারালি, সেটা কই থেকে ল্যাটারালি। তার মানে এখন আমরা যদি বলি মিডিয়াল দিকে, তাহলে মিডিয়াল মিড ব্রেন সিনড্রোম থাকতে পারে, মিডিয়াল মেডুলারি সিনড্রোম থাকতে পারে, মিডিয়াল পন্টাইন সিনড্রোম থাকতে পারে, তাই না? তাহলে মিডিয়াল মিড ব্রেন সিনড্রোম, মিডিয়াল মেডুলারি সিনড্রোম, আর একটা হচ্ছে মিডিয়াল পন্টাইন সিনড্রোম। এখন কথা হচ্ছে মিডিয়াল মেডুলারি সিনড্রোম যখন আপনারা বলতেছেন যে মিডিয়াল মেডুলারি সিনড্রোম, তাহলে এটা হচ্ছে মিডিয়াল দিকে। তাহলে মিডিয়াল দিকে যেহেতু থাকবে, এতটুকু শিওর যে মিডিয়াল দিকে পিরামিডাল ট্র্যাক্ট আছে এবং ট্র্যাক্টের লেশন গুলো হবে কন্ট্রাল্যাটারাল। ট্র্যাক্টের লেশন কি হবে? কন্ট্রাল্যাটারাল। তাহলে আপনি কন্ট্রাল্যাটারাল কি পাবেন? আপনি কন্ট্রাল্যাটারাল পাবেন ট্র্যাক্ট, মানে পিরামিডাল ট্র্যাক্ট। আর একটা কন্ট্রাল্যাটারাল আর একটা ট্র্যাক্ট আছে ডর্সাল কলাম। আর ইপসিল্যাটারাল, ইপসিল্যাটারাল মানে সেম দিকে। সেম দিকে আপনি কি পাবেন? সেম দিকে আপনি পাবেন হচ্ছে আপনার কোন কেনাল নার্ভে গেছে। তাহলে এই জায়গায় সাধারণত যেহেতু মোটর কেনাল নার্ভ, মেডুলাতে 12 নম্বর মোটর কেনাল নার্ভ থাকে, 12 নম্বর মোটর কেনাল নার্ভ থাকে। তার মানে ইপসিল্যাটারাল, ইপসিল্যাটারাল 12, আর কন্ট্রাল্যাটারাল পিরামিডাল ট্র্যাক্ট এবং ডর্সাল কলাম। কন্ট্রাল্যাটারাল পিরামিডাল ট্র্যাক্ট এবং ডর্সাল কলাম, এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে মিডিয়াল মেডুলারি সিনড্রোম। তাহলে মিডিয়াল মেডুলারি সিনড্রোম জিনিসটা আসলো কিভাবে? এটা হচ্ছে মিডিয়াল সাইড। কেন মিডিয়াল সাইডে হয়েছে? পিরামিডাল ট্র্যাক্টে এফেক্টেড হয়েছে, ডর্সাল কলাম এফেক্টেড হয়েছে। কারণ এগুলো মেডুলার মিডিয়ালই থাকে, মাঝখানের দিকে থাকে। আর এগুলো কোথায় এফেক্টেড হবে? কন্ট্রাল্যাটারাল সাইডে। এটা কোথায় হবে? কন্ট্রাল্যাটারাল সাইডে। ইপসিল্যাটারাল কি হবে? মিডিয়াল দিকে কোন মোটর কেনেল নার্ভ থাকে? সেটা হচ্ছে 12 নম্বর। তাহলে ইপসিল্যাটারাল 12 নম্বর, কন্ট্রাল্যাটারাল থাকবে হচ্ছে পিরামিডাল ট্র্যাক্ট এবং ডর্সাল কলাম। সহজ কথা। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে মিডিয়াল পন্টাইন সিনড্রোম। তাহলে মিডিয়াল পন্টাইন সিনড্রোমের ক্ষেত্রে তার মানে কন্ট্রাল্যাটারাল সেম, পিরামিডাল ট্র্যাক্ট থাকবে, আর একটা থাকবে হচ্ছে ডর্সাল কলাম, তাই তো? এগুলো তো সেম থাকবে মিডিয়াল পন্টাইন সিনড্রোম এগুলো। কিন্তু মিডিয়াল পন্টাইন সিনড্রোমের ক্ষেত্রে সাধারণত মিডিয়াল দিকে কোন কেনেল নার্ভ থাকে? পন্সের ক্ষেত্রে সাধারণত 5, 6, 7, 8 এই 4টা কেনেল নার্ভ থাকে। এই 4টার ভিতরে মোটর কেনেল নার্ভ হচ্ছে 6 নাম্বার। তার মানে মিডিয়াল পন্টাইন সিনড্রোমে ইপসিল্যাটারাল 6 নাম্বার যাবে, আর কন্ট্রাল্যাটারাল পিরামিডাল ট্র্যাক্ট এবং ডর্সাল কলাম যাবে। কন্ট্রাল্যাটারাল পিরামিডাল ট্র্যাক্ট আর একটা কি যাবে? ডর্সাল কলাম যাবে, ঠিক আছে? আচ্ছা, তার মানে এটা 6। সাধারণত যেটা হয় এই 6 নার্ভটা একা যায় না। 6 নাম্বারটা কি একা যায় না, 6 এবং 7 খুব কাছাকাছি থাকে। মানে 6 এবং 7 আপনি যদি 6 এর লোকেশন দেখেন, দেখবেন যে ওটার খুব গা ঘেসে, খুবই গা ঘেসে 7 নাম্বারটা আছে। ওটার গা ঘেসে কি আছে? 7 নাম্বারটা আছে। তাহলে এই 6 এবং 7 একসাথে যাবে। তাহলে 6 এবং 7 যে একসাথে যাচ্ছে, এই জিনিসটাকে যখন একসাথে যাবে তখন এই জিনিসটাকে আমরা বলে হচ্ছে মিলার্ড গুবরার সিনড্রোম। এটা পরীক্ষাতে আসে। তাহলে মিলার্ড গুবরার সিনড্রোম আর কিচ্ছু না, ইপসিল্যাটারাল 6, 7 একসাথে যাবে এবং কন্ট্রাল্যাটারাল পিরামিডাল ট্র্যাক্ট ডর্সাল কলাম যদি যায়, তখন এই জিনিসটাকে আমরা বলি মিলার্ড গুবরার সিনড্রোম। তাহলে মিলার্ড গুবরার সিনড্রোমে আমরা কি দেখতেছি? ইপসিল্যাটারাল 6, 7 সেম দিকে 6, 7 চলে যাচ্ছে, আর কন্ট্রাল্যাটারাল পিরামিডাল ট্র্যাক্ট এবং ডর্সাল কলাম যাচ্ছে। আচ্ছা, আর একটা হচ্ছে মিডিয়াল মিড ব্রেন সিনড্রোম। তাহলে এখানে সেম, এখানে একটা মজার জিনিস হচ্ছে ডর্সাল কলামটা ইউজুয়ালি আসে না, শুধুমাত্র থাকে পিরামিডাল ট্র্যাক্ট, কন্ট্রাল্যাটারাল, আর একটা হচ্ছে ইপসিল্যাটারাল, মানে সেম দিকে থাকবে ভাইয়া শোনা যাচ্ছে না।
আচ্ছা, আমরা কি মিডিয়াল মেডুলারি সিনড্রোম জিনিসটা শুনতে পাইছি? মিডিয়াল মেডুলারি সিনড্রোম সেটা কি আমরা শুনতে পাইছি? ভাইয়া শেষের দিকে শুনতে পাই নাই। তাহলে মিডিয়াল মেডুলারি সিনড্রোমের ক্ষেত্রে আমরা কি বললাম, যে একটা পেশেন্ট তাহলে দেখলাম যে তার টাং ডিভিয়েট হয়ে গেছে ডান দিকে। তাহলে যেদিকে আমার টাং ডিভিয়েট হবে, যেদিকে আমার টাং ডিভিয়েট হবে আমার সেই দিকে কেনেল নাম্বার পালছে। তাহলে এই পেশেন্টের টাং ডিভিয়েট হচ্ছে রাইট সাইডে, তাহলে আমার রাইট সাইডে 12 নাম্বার সহজ হিসাব। রাইট সাইডের কি 12 নাম্বার চলে গেছে। আর লেফট সাইডে আমার কি হয়েছে, লেফট সাইডে যদি দেখেন, লেফট সাইডে হচ্ছে আমার প্লান্টার এক্সটেন্সর। লেফট সাইডে প্লান্টার এক্সটেন্সর বলতে বোঝাচ্ছে এখানে যে লেফট সাইডে পিরামিডাল ট্র্যাক্ট, লেফট সাইডে পিরামিডাল ট্র্যাক্ট। তাহলে এই জিনিসটাই তো আমরা বলতেছিলাম যে ইটস এ মোস্ট লাইকলি ইটস এ কি বলে সেটা হচ্ছে মিডল মেডুলারি সিনড্রোম। তার মানে একদিকে যাচ্ছে হচ্ছে কেনাল নার্ভ 12 নাম্বার, আর অপোজিট সাইডে আমার চলে যাচ্ছে পিরামিডাল ট্র্যাক্ট। অপোজিট সাইডে কোনটা চলে যাচ্ছে, পিরামিডাল ট্র্যাক্ট চলে যাচ্ছে। তার মানে ইটস এ মিডল মেডুলারি সিনড্রোম। এবং এটা কোন সাইডে মিডল মেডুলারি সিনড্রোম, রাইট সাইড নাকি লেফট সাইড? যেদিকে আমার কেনাল নার্ভ চলে গেছে। তাহলে যেদিকে কেনাল নার্ভ বলতে কোন দিকে এটা চলে গেছে, ডান দিকে এটা চলে গেছে। তোমার ইটস এ রাইট সাইড মিডল মেডুলারি সিনড্রোম। পরীক্ষাতে এইভাবে আসলে 2 2 4 মিলাবে, নিউরোলজি কখনো 2 2 5 হবে না। হ্যাঁ, আচ্ছা, এবার হচ্ছে সাবআরাক্টেড হিমোরেজ। সাবআরাক্টেড হিমোরেজ থেকে মোটামুটি দুইবার কি তিনবার প্রশ্ন আসছে, ঠিক আছে। এবং সাবআরাক্টেড হিমোরেজের সিএসএফ ফাইন্ডিংটা স্যারদের খুবই প্রিয়, এখান থেকে স্যাররা প্রশ্ন দেয়, এসবিও চলে আসছে যে সাবআরাক্টেড হিমোরেজের সিএসএফ এ কি পাওয়া যায়। আর একটা প্রশ্ন আসে জিবিএস এর সিএসএফ ফাইন্ডিং কি পাওয়া যায়, এই টাইপের প্রশ্ন আসে। তাহলে সাবআরাক্টেড হিমোরেজে সিএসএফ এ কি পাওয়া যায়, সাবআরাক্টেড হিমোরেজ জিনিসটা কি। সাবআরাক্টেড, প্রথম কথা হচ্ছে সিএসএফ টা কই থাকে। সিএসএফ টা সাধারণত থাকে আপনার সাবআরাক্নোইড স্পেসে। সিএসএফ যেটা আছে সেটা সাধারণত কই থাকে, সাবআরাক্নোইড স্পেসে থাকে হচ্ছে আপনার সিএসএফ। এখন সাবআরাক্নোইড স্পেসে সিএসএফ থাকে, সেখানে আবার ব্লাড ভেসেলও থাকে। ব্লাড ভেসেল গুলো থাকে সাবআরাক্নোইড স্পেসে। কোনো কারণে যদি সাবআরাক্নোইড যে ভেসেল গুলো আছে এগুলো যদি রাপচার হয়ে যায়, তাহলে সেখান থেকে ব্লাড গুলো চলে আসবে আমার সাবআরাক্নোইড স্পেসে, মানে হচ্ছে আমার ওই সিএসএফ এ চলে আসবে। সিএসএফ এ চলে আসবে, খুবই সব জিনিস। তার মানে আপনার যে সাবআরাক্নোইড স্পেস আছে, একটা হচ্ছে ডুরামেটার, একটা হচ্ছে অ্যারাকনয়েড ম্যাটার, একটা হচ্ছে পায়ামেটার। আমরা ড্যাপ বলি, ডুরামেটার, অ্যারাকনয়েড ম্যাটার, একটা হচ্ছে পায়ামেটার। তাহলে আপনি অ্যারাকনয়েড ম্যাটারের নিচে যেটা আছে, অ্যারাকনয়েড ম্যাটারের নিচের জায়গাটাকে বলা হয় সাব অ্যারাকনয়েড স্পেস। অ্যারাকনয়েড ম্যাটারের নিচের জায়গাটাকে কি বলা হয়, সাব অ্যারাকনয়েড স্পেস। মানে অ্যারাকনয়েড ম্যাটারের পরের নিচের জায়গা একে বলা হচ্ছে সাব অ্যারাকনয়েড স্পেস, ঠিক আছে। এখন এই জায়গায় যদি কোনো কারণে হিমোরেজ হয়, কোনো কারণে হিমোরেজ হয়, তাহলে প্রথমে যদি আপনি মনে করেন যে একটা পেশেন্টের হিমোরেজ এখন হয়েছে, হিমোরেজ যদি এখন হয়, আপনি এখনই এলপি করলেন, আপনি এখনই এলপি করলে আপনি যে জিনিসটা পাবেন, দেখবেন যে পেশেন্টের সিএসএফ এর সাথে ব্লাড, পিওর আপনি ব্লাড পাবেন, ঠিক আছে। এখানে পুরোপুরি আপনি ব্লাড পাবেন। সিএসএফ এ কি পাবেন, পুরো ব্লাড পাবেন। তাহলে সিএসএফ এ যে পিওর ব্লাড পাচ্ছেন, এই পিওর ব্লাড কেন পাচ্ছেন, কারণ তো আপনি এখন একটা ব্লাড ট্যাপ করছেন। তাহলে ট্যাপ করার পরে দেখতেছেন পুরো ব্লাড পাবেন। সমস্যা হচ্ছে আমাদের যারা এলপি করি, এলপি করার সময় আবার অনেকের আমরা ভুল ট্যাপ করে অনেক সময় ব্লাড চলে আসে, ঠিক আছে। ওই সিএসএফ এ দেখা যাচ্ছে সাবআরাকনোইড স্পেসে ভেসেল আছে, তো যদি আমি ভুলভাবে ট্যাপ করি, ভুলভাবে ট্যাপ করলে দেখা যাচ্ছে অনেক সময় ব্লাড চলে আসে। তাহলে এটা আপনাকে কনফিউশন করে ফেলবে যে এই যে ব্লাডটা আসলো, এই ব্লাডটা কি আমার নিজে ভুলভাবে ট্যাপ করছি এটার জন্য ব্লাড চলে আসছে, নাকি এটা আসলে সাবআরাকনোইড হিমোরেজ মানে এখানে ব্লিডিং হওয়ার জন্য ব্লাড চলে আসছে। এটা আপনাকে একটা কনফিউশনে ফেলাই দিবে যে আসলে তাহলে এটা আলটিমেটলি কি। এটার জন্য আলটিমেটলি আমরা যেটা করি, এটা আমরা কি করি, এটার জন্য আমরা সিএসএফটাকে একটু পরে করি, সিএসএফটাকে সাথে সাথে করি না। সিএসএফটাকে কত ঘন্টা পরে করি, 6 ঘন্টা নাকি 12 ঘন্টা বলেন তো। সাবআরাকনোইড হিমোরেজ সিএসএফ কত ঘন্টা পরে করি, 12 ঘন্টা। 12 ঘন্টা পরে করি। তাহলে 12 ঘন্টা পরে করি এই কারণে ওই যে ব্লাডটা আছে, ওই ব্লাডটা দেখা যাবে যে আমার যে সিএসএফ এর ব্লাডটা আছে ওটা তো 12 ঘন্টা পরে আর ব্লাড থাকবে না। ব্লাড ভেঙে লাইসিস হয়ে বিলিরুবিন চলে আসবে, বিলিভার্ডিন চলে আসবে, বিলিরুবিন বিলিভার্ডিন, ঠিক আছে। আর ব্লাড মিলে একটা নতুন কালার দিবে, সেটাকে আমরা বলি জ্যান্থোক্রোমিয়া। কি বলি আমরা, জ্যান্থোক্রোমিয়া। তাহলে জ্যান্থোক্রোমিয়া জিনিসটার কিচ্ছু না। জ্যান্থোক্রোমিয়া বলতে বোঝায় যে এটা একটা কালার, যে আমার 12 ঘন্টা আগে যে ব্লাডটা ছিল ওই ব্লাডটা লাইসিস হয়ে ওখান থেকে বিলিরুবিন চলে আসছে, বিলিভার্ডিন চলে আসছে, এবং তারা একটা কালার দিছে, ওই কালারের নাম হচ্ছে জ্যান্থোক্রোমিয়া। তাহলে জ্যান্থোক্রোমিয়া সাধারণত কোথায় পাওয়া যায়, সাবআরাকনোইড হিমোরেজে। কত ঘন্টা পরে আমরা দেখবো, 12 ঘন্টা পরে দেখবো, সহজ হিসাব। হ্যাঁ, আচ্ছা,
তাহলে আমরা আমরা কি পাচ্ছি, জ্যান্থক্রমে পাচ্ছি। তাহলে জ্যান্থক্রমে কত ঘন্টা পরে এটা পরীক্ষাতে আসে, 12 ঘন্টা পরে দেখি, তাই না? এবং যে জিনিসটা আমরা বললাম এটা কোথায়, সাবআরাকনিক হেমোরেজ আমরা দেখি। আর একটা কন্ডিশন হচ্ছে অ্যালবুমিনোসাইটোলজিক্যাল ডিসোসিয়েশন। অ্যালবুমিনোসাইটোলজিক্যাল ডিসোসিয়েশন কোথায় পাওয়া যায়, এটা পরীক্ষাতে আসে। অ্যালবুমিনোসাইটোলজিক্যাল ডিসোসিয়েশন পাওয়া যায় জিবিএস এ। কোথায় পাওয়া যায়, জিবিএস এ। তাহলে জিবিএস এ অ্যালবুমিনোসাইটোলজিক্যাল ডিসোসিয়েশন পাওয়া যায়। জিনিসটা কি, জিনিসটা হচ্ছে আমাদের সিএসএফ এ নরমালি লিম্ফোসাইট 0 থেকে 4 থাকে হচ্ছে লিম্ফোসাইট, হ্যাঁ, আর প্রোটিন থাকে, কিছু প্রোটিন থাকে। এখন আমার জিবিএস যে জিনিসটা কন্ডিশন, জিবিএসটাকে বলা হচ্ছে অটো ইমিউনো ডিজিজ। কি ডিজিজ, অটো ইমিউনো ডিজিজ। তাহলে জিবিএস যেহেতু অটো ইমিউনো ডিজিজ, তার মানে এখানে কি হবে, অটো অ্যান্টিবডি ফরমেশন হবে। হিসাব তো তাই বলে, যেহেতু এটা একটা অটো ইমিউনো ডিজিজ, তার মানে আপনার এখানে অটো অ্যান্টিবডি ফরমেশন হবে। এই অটো অ্যান্টিবডিটা কই থাকবে, সিএসএফ এ যাবে, অবশ্যই সিএসএফ ও থাকবে সেটা। তাহলে আমার অটো অ্যান্টিবডিটাও সিএসএফ এ থাকতেছে। এই অটো অ্যান্টিবডি এটা কি নেচার, প্রোটিন নেচার। এটা কি নেচার, প্রোটিন নেচার। তার মানে জিবিএস এ যেটা হচ্ছে, এটা একটা অটো অ্যান্টিবডি ফরমেশন হচ্ছে, এবং এই অটো অ্যান্টিবডিটা এটা আমার থাকতেছে কোথায়, সিএসএফ এ থাকতেছে। আর অটো অ্যান্টিবডি ইটস এ কি নেচার, ইটস এ প্রোটিন ইন নেচার। তার মানে আপনার সিএসএফ এ প্রোটিন বেড়ে গেছে, সিএসএফ এ কি বেড়ে গেছে, প্রোটিন বেড়ে গেছে। আর সেল কাউন্ট কি আছে, নরমাল আছে। তাহলে সিএসএফ এ প্রোটিন বেড়ে গেছে আর সেল কাউন্ট নরমাল আছে। এই জিনিসটার নাম হচ্ছে অ্যালবুমিনোসাইটোলজিক্যাল ডিসোসিয়েশন। এই জিনিসটার নাম কি, অ্যালবুমিনোসাইটোলজিক্যাল ডিসোসিয়েশন। তাহলে সিএসএফ এ যখন আমার কাউন্ট বেড়ে যাবে, প্রোটিন কাউন্ট বেড়ে যাবে, এবং সেল কাউন্ট নরমাল থাকবে, সেল তো আর বাড়তেছে না, এই জিনিসটাকে বলা অ্যালবুমিনোসাইটোলজিক্যাল ডিসোসিয়েশন। মানে অ্যালবুমিন বাড়তেছে, সেই তুলনায় মানে সাইটোলজি মানে সেলটা বাড়ে নাই। ঠিক আছে, তাহলে এটা কোথায় পাওয়া যায়, এটা পরীক্ষাতে আসে, সেটা হচ্ছে জিবিএস এ পাওয়া যায়। আচ্ছা দেখেন, এখানে একটা আছে, এসবি আছে, এ পেশেন্ট ডেভেলপ সাডেন লস অফ মেমোরি। হঠাৎ করে সে মেমোরি লস করে ফেলছে। হি কোশ্চেনস রিপিটেডলি, সে বারবার প্রশ্ন করতেছে। ঠিক আছে, তাহলে সে বারবার কি করতেছে, প্রশ্ন করতেছে। তাহলে সে যে বারবার প্রশ্ন করতেছে, তাহলে আমরা যেটা দেখি যে সে বারবার প্রশ্ন করতেছে, তাহলে এই পেশেন্ট ডেভেলপ সাডেন লস অফ মেমোরি, সে মেমোরি লস করে ফেলছে। সে কোশ্চেন করতেছে রিপিটেডলি, হ্যাঁ, সে বারবার প্রশ্ন করতেছে। এখন কথা হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ম্যানেজমেন্ট। তাহলে ম্যানেজমেন্ট জানার আগে আপনাকে এটা ডায়াগনোসিস জানতে হবে। তার মানে এই পেশেন্টটা বলতেছে যে এটা এমন একটা পেশেন্ট, যে পেশেন্টটা হঠাৎ করে তার মেমোরি লস হয়েছে, এবং যখনই মেমোরি লস হয়েছে সে তখন বুঝতেছে না যে আমি কোথায়, আমি কিভাবে আসলাম, হ্যাঁ কিভাবে আসলাম, এবং কিছুক্ষণ পরে তার যখন আবার মেমোরি চলে আসছে, তার প্রিভিয়াস ঘটনা আবার মনে নাই। মানে সে বাংলা বাংলা সিনেমার মতো আর কি, ঠিক আছে, ছোটবেলায় যে বাংলা সিনেমা দেখছেন। তার মানে এটাও এই জিনিসটা যখন একটা পেশেন্ট বারবার প্রশ্ন করবে, তখন বুঝবেন এটা ডায়াগনোসিস হচ্ছে ট্রানজিয়েন্ট গ্লোবাল অ্যামনেসিয়া। মানে ট্রানজিয়েন্ট সময়ের জন্য আপনার পুরো মেমোরি লস হয়ে যাবে, ট্রানজিয়েন্ট সময়ের জন্য আপনার মেমোরি কি হয়ে যাবে, লস হয়ে যাবে। এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে ট্রানজিয়েন্ট গ্লোবাল অ্যামনেসিয়া। এটার একটা হলমার্ক আছে, হলমার্ক হচ্ছে রিপিটেড কোশ্চেনিং। কারণ যখনই পেশেন্ট ট্রানজিয়েন্ট সময়ের জন্য তার মেমোরি থাকবে না, সে তখন, আপনি মনে করেন বাজার করতে গেছেন আপনার আব্বার সাথে, তাহলে আপনি আব্বার সাথে যদি বাজার করতে যান, হঠাৎ করে আপনার মেমোরি নাই, ওই সময় মাছ কেনার সময় মাছের দাম শুনছেন, ইলিশ মাছের দাম শুনে আপনার মেমোরি নাই। ঠিক আছে, যে আমি আমি কে, কোথা থেকে এলাম, এরা কারা। তার মানে আপনি হঠাৎ করে আপনার মেমোরি নাই, তখন আপনি কি করবেন, এটা শর্ট টার্ম মেমোরি লসে বেশি। তখন যেটা হবে, আপনার সাথে যে আসে বাবা, ও তো আপনার অনেক আগে থেকে আসে, লং টার্ম মেমোরিতে আছে। তাহলে ওনাকে আপনি বারবার জিজ্ঞাসা করবেন যে আমি আমি এখানে আসলাম কেন, আমি এখানে কিসের জন্য আসলাম, এরা কারা, কোথা থেকে এলো ওরা, এ বারবার প্রশ্ন করবেন। এই বারবার প্রশ্ন করা জিনিসটাকে বুঝবেন, এটার ডায়াগনোসিস হচ্ছে ট্রানজিয়েন্ট গ্লোবাল অ্যামনেসিয়া। এবং ট্রানজিয়েন্ট গ্লোবাল অ্যামনেসিয়ার ক্ষেত্রে সাধারণত কোনো ট্রিটমেন্ট লাগে না। ট্রানজিয়েন্ট গ্লোবাল অ্যামনেসিয়ার ক্ষেত্রে সিটি স্ক্যান, এমআরআই এগুলো কিছু লাগবে না। এটার হিস্ট্রি দেখে বুঝবেন এটা ট্রানজিয়েন্ট গ্লোবাল অ্যামনেসিয়া। এটার ক্ষেত্রে ম্যানেজমেন্ট হচ্ছে জাস্ট রিঅ্যাসুরেন্স। আপনি পেশেন্টকে রিঅ্যাসুরেন্স করবেন, পেশেন্টকে বলবেন যে আপনার কিচ্ছু লাগবে না, আপনি এটা জাস্ট মানে নর্মাল একটা ইস্যু, এটা নর্মাল একটা ফেনোমেনা। ঠিক আছে, আচ্ছা তাহলে এই জিনিসটা কিন্তু পরীক্ষাতে আসে। আচ্ছা, এ পেশেন্ট ডেভেলপস হেমিসেন্সরি লস, এটা এফসিপিএস এর প্রশ্ন। এফসিপিএস 2019 আর 20 জুলাইতে আসছে, এবং বেশিরভাগ ডক্টররাই ভুল করছে। কেন ভুল করছে, আমরা হেমিসেন্সরি লস আর একটা হচ্ছে হেমিপ্যারেসিস দুইটাকে একসাথে বুঝতে পারি না। পরীক্ষা ভালো করে প্রশ্ন দেখবেন, পরীক্ষা থেকে এটা হেমিপ্যারেসিস বলছে নাকি হেমিসেন্সরি লস বলছে। হেমিপ্যারেসিস যখন বলবে, মানে প্যারেসিস কথাটা থাকলেই বুঝবো হচ্ছে ইটস এ মোটর। প্যারেসিস থাকলে কি বুঝবো, মোটর। আর সেন্সরি মানে তো সেন্সরি। তাহলে যখনই আপনি মোটরের কথা বলবো, যে হেমি প্যারেসিস মানে তার একটা সাইডে মোটর উইকনেস হয়ে গেছে, একটা সাইডে তার মোটর নাই,
মোটর সে নাই, তাহলে হেমিপ্যারেসিস যদি হয়, একটা সাইডে যদি তার মোটর উইকনেস থাকে, সাথে সাথে আপনি যে জিনিসটা ভাববেন, এটা সমস্যা হচ্ছে ইন্টারনাল ক্যাপসুলে। সমস্যা কোথায়? ইন্টারনাল ক্যাপসুলে। তার মানে আমার একটা সাইডে যদি দেখা যায় যে পেশেন্টের তার কোনো মোটর উইকনেস আছে, সে কোনো কিছু, তার মোটরের সমস্যা, সে হাত পা নাড়িতে পারতেছে না, তখন বুঝবেন এটা সমস্যা হচ্ছে ইন্টারনাল ক্যাপসুলে। এটা সমস্যা কোথায়? ইন্টারনাল ক্যাপসুলে। প্রশ্ন ভালো করে দেখবেন। হেমি প্যারেসিস থাকলে কিন্তু ইন্টারনাল ক্যাপসুলের সমস্যা, এবং মেইনলি ট্র্যাকটা হচ্ছে পিরামিডাল ট্র্যাক্টের সমস্যা। কোন ট্র্যাক্টের সমস্যা? হেমি প্যারেসিস হয়, এটা এফসিপিএসে আসছে যে পিরামিডাল ট্র্যাক্টের জন্য। পিরামিডাল ট্র্যাক্টের সমস্যা হলে তখন একটা পেশেন্ট আপনার কাছে নিয়ে আসবে হচ্ছে হেমিপ্যারেসিস। যদি প্রশ্ন চলে আসে যে পেশেন্ট আপনার কাছে হেমি সেন্সরি লস নিয়ে আসছে, হেমি সেন্সরি লস বলতে বোঝাচ্ছে যে আপনার সেন্সরি নাই এক সাইডে, সেন্সরি নাই এক সাইডে, তাহলে এটা সমস্যা হচ্ছে থ্যালামাসে। কোথায় সমস্যা? থ্যালামাসে। থ্যালামাসে সাধারণত সেন্সরি রিলে স্টেশন, যত সেন্সেশন আছে সব থ্যালামাসে যাবে, তারপর সেখান থেকে প্যারাইটালে যাবে। তাহলে কোন একটা পেশেন্ট যদি আপনার কাছে নিয়ে আসে যে হেমি সেন্সরি লস, তাহলে এটা সমস্যা হচ্ছে থ্যালামাসে। আর একটা জায়গা হলে এরকম হতে পারে, সেটা হচ্ছে প্যারাইটাল লোবে। প্যারাইটাল লোবে যদি ওই জায়গাটাতে সমস্যা হয়, তখন আপনার কাছে পেশেন্ট নিয়ে আসতে পারে হেমি সেন্সরি লস। আর একটা জিনিস হচ্ছে, পেশেন্টের হেমি সেন্সরি লস যখন আপনাকে বুঝবে, সেটা হচ্ছে থ্যালামাস। সব সেন্সেশনটা থ্যালামাসে যাচ্ছে, একটা সেন্সেশন থ্যালামাসে যায় না। কোন সেন্সেশন থ্যালামাসে যায় না বলতে পারবেন? কোন সেন্সেশনটা থ্যালামাসে যায় না? অলফ্যাকশন। অলফ্যাকশন একটা সেন্সেশন যেটা আমার থ্যালামাসে যায় না। ঠিক আছে, অলফ্যাকশন আমার কোথায় যায় না? এটা আমার থ্যালামাসে যায় না। তাহলে সহজ কথা যদি আমরা বলি যে কোন একটা পেশেন্ট যদি আপনার কাছে আসে যে হেমিপ্যারেসিস, সাইট অফ দ্য লেশন ইন্টারনাল ক্যাপসুল, কোন ট্র্যাক্টের সমস্যা? পিরামিডাল ট্র্যাক্টে। হেমিসেন্সরি লস, সাইট অফ দ্য লেশন থ্যালামাস। সহজ হিসাব, হ্যাঁ। আচ্ছা, ইনসিরাঙ্গোমাইলিয়া কোন ট্র্যাক্টে এফেক্টেড হয়েছে? এটা এফসিপিএস এর প্রশ্ন। এটাও এফসিপিএস আসছে যে সিরাঙ্গোমাইলিয়াতে সাধারণত কোন ট্র্যাক্টে এফেক্টেড হয়। সিরাঙ্গোমাইলিয়া জিনিসটা কি? সিরাঙ্গোমাইলিয়া, সিরাঙ্গোমাইলিয়া বলতে বোঝায় আমাদের যে স্পাইনাল কর্ড আছে, এই স্পাইনাল কর্ডের মাঝখানে একটা স্পাইনাল ক্যানেল আছে। এই স্পাইনাল ক্যানেল যখন বড় হয়ে যায়, তখন এই কন্ডিশনের নাম হচ্ছে সিরাঙ্গোমাইলিয়া। সিরিংসটা বড় হয়ে গেছে, সিরিংসটা কি হয়ে গেছে? বড় হয়ে গেছে। তাহলে সিরাঙ্গোমাইলিয়া হচ্ছে আমার যে সিরিংসটা আছে সেটা কি হয়ে গেছে? বড় হয়ে গেছে। তাহলে এই যে সিরাঙ্গোমাইলিয়ার বিষয়টা, আপনার যে সিরিংসটা বড় হয়ে গেল, তাহলে এর ক্ষেত্রে কোন ট্র্যাক্টে এফেক্টেড হবে? কোন ট্র্যাক্টে এফেক্টেড হবে? তাহলে মেইন কথা হচ্ছে আমাদের ক্ষেত্রে যে ডর্সাল কলাম আছে, এই ডর্সাল কলাম এটা সাধারণত যেখান থেকে আসে উপরের দিকে চলে যায়, পিরামিডাল ট্র্যাক্ট নিচের দিকে চলে আসে। কিন্তু স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট এ কি করে? মিডলাইন ক্রস করে। স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট রাইটটা লেফটে চলে যায়, আর লেফটটা রাইটে চলে যায়। এই আমাদের যে ট্র্যাক্টের কথা বলতেছি, যে স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, এই স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট সেটা কি করে? রাইটটা লেফটে যায়, লেফটটা রাইটে যায়, এবং এটা মিড লাইনকে ক্রস করে যায়। এটা কি মাঝখানটা ক্রস করে যায়। আদারওয়াইজ আমার যে বাকি দুটো ট্র্যাক্টের কথা বলতেছি, ডর্সাল কলাম অথবা পিরামিডাল ট্র্যাক্ট, এরা কিন্তু মিড লাইনে যায় না। এরা কি? এরা কিন্তু মিড লাইনকে ক্রস করে না, এরা কখনোই মিড লাইনকে ক্রস করে না। এরা কি করে? এরা আসছে হচ্ছে, এরা আসছে হচ্ছে কোথায়? এরা তৈরি হয়েছে রাইট সাইডে, রাইট সাইড থেকে রাইট সাইডে চলে যাবে। তৈরি হয়েছে লেফট সাইডে, লেফট সাইড থেকে সুন্দর করে লেফট সাইডে চলে যাবে। এটা হচ্ছে মেইন কথা। কিন্তু এই বেটা স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, এটা তৈরি হয়েছে রাইটে, সে চলে যাবে লেফটে। এর তৈরি হয়েছে লেফটে, সে চলে যাবে রাইটে, এবং এরা মিড লাইনকে ক্রস করে। তাহলে বোঝাই যাচ্ছে মিড লাইন যেহেতু ক্রস করে, স্পাইনাল ক্যানেলের কাজ দিয়ে যায়। এই স্পাইনাল ক্যানেল যখন বড় হয়ে যাবে, তখন একটা পেশেন্ট আপনার কাছে নিয়ে আসবে বাইল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, বাইল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট। তাহলে পেশেন্ট আপনার কাছে নিয়ে আসবে বাইল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট। ঠিক আছে, বাইল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্টে লেশন নিয়ে আসবে। তার মানে এখন যদি আমরা বলি কোন একটা পেশেন্ট আপনার কাছে আসছে যে বাইল্যাটারাল দোনো সাইড, দুই সাইডে তার স্পাইনোথ্যালামিক ট্র্যাক্টের সমস্যা, তাহলে কোন ট্র্যাক্ট কোন সেন্সেশন নিয়ে যায়? ইনফিনিটি স্টার। মাথায় রাখা লাগবে কোন ট্র্যাক্ট কোন সেন্সেশন নিয়ে যাচ্ছে, এটা যেন পরীক্ষা ভুল না হয়। আপনার স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট কি নিয়ে যায়, ডর্সাল কলাম কি নিয়ে যায়, পিরামিডাল ট্র্যাক্ট কি নিয়ে যায়, এটা আপনাকে জানতে হবে। স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট নিয়ে যায় সাধারণত পেইন টেম্পারেচার। তাহলে কোন একটা পেশেন্ট যদি তার দোনো সাইড এই পেইন টেম্পারেচার সেন্সেশনে যদি সমস্যা হয়, পেইন টেম্পারেচার সেন্সেশন যদি কোনো সমস্যা হয়, দোনো সাইড, রাইট সাইডের সমস্যা হচ্ছে, লেফট সাইডের সমস্যা হচ্ছে, তাহলে বুঝবেন এটার মোস্ট লাইকলি ডায়াগনোসিস হচ্ছে সিরাঙ্গোমাইলিয়া। মোস্ট লাইকলি ডায়াগনোসিস কি? সিরাঙ্গোমাইলিয়া। তাহলে সিরাঙ্গোমাইলিয়াতে সাধারণত দোনো সাইডে স্পাইনোথ্যালামিক ট্র্যাক্টের লেশন হয়। ওকে, এটা ভুল করা যাবে না। আচ্ছা, আরেকটা পেট প্রশ্ন, এটা কয়েকবার পরীক্ষাতে আসছে, সেটা হচ্ছে বেজাল গ্যাংলিয়া লেশন। কোন একটা পেশেন্ট স্লোয়ার রিথনিং মুভমেন্ট নিয়ে আসছে,
তাহলে আপনাকে কখনোই পরীক্ষায় অ্যাসিডোসিস দিবে না, কোরিয়া দিবে না, বেলিজম দিবে না, ডিস্টোনিয়া দিবে না। এই শব্দগুলো সাধারণত পরীক্ষাতে দেয় না। পরীক্ষাতে আপনাকে দিবে যেটা, পরীক্ষাতে আপনাকে দিবে হচ্ছে এই জিনিসগুলো। সাধারণত যে জিনিসটা দিবে, যে এই জিনিসগুলো সাধারণত কি দিবে, ফিচার দিবে। এই জিনিসগুলো কি দিবে, ফিচার দিবে। মনে করেন যে অ্যাথলেটিক্স মানে কি, এটা দিয়ে দিচ্ছে। বেলিজম মানে কি, এটা দিয়ে দিবে। যেমন আপনাকে দিবে যে একটা জার্কি পালপাসাস মুভমেন্ট। জার্কি পালপাসাস মুভমেন্ট মানে কোরিয়া। যদি আপনাকে বলে যে না স্লো রিথেনিং মুভমেন্ট, এটার মানে হচ্ছে অ্যাথলেটিক্স। অথবা আপনাকে দিচ্ছে হচ্ছে একটা ভায়োলেন্ট মুভমেন্ট, শব্দ দেয়াই থাকবে এটা ভায়োলেন্ট মুভমেন্ট, ভায়োলেন্ট ফ্লিঙ্গিং মুভমেন্ট। ভায়োলেন্ট ফ্লিঙ্গিং মুভমেন্ট দিয়ে বোঝা লাগবে স্যার বোঝাচ্ছে বেলিজম অথবা হেমিবেলিজম। এক সাইডে হলে হেমিবেলিজম। অথবা আপনাকে বলতেছে যে মোস্ট লাইকলি এটা হচ্ছে পেশেন্টের কি ডিস্টোনিয়া। এটা কি ডিস্টোনিয়া, যে সার্টেন গ্রুপ অফ মাসল কন্ট্রাক্ট করে আছে, সার্টেন গ্রুপ অফ মাসল কন্ট্রাক্ট করে আছে, তাহলে এই জিনিসটাকে কি বলা যায়, ডিস্টোনিয়া। ঠিক আছে, তার ডিস্টোনিয়া। তাহলে এই ডিস্টোনিয়া যদি হয় যে সার্টেন গ্রুপ অফ মাসল কন্ট্রাক্ট করে আছে, ঠিক আছে, সার্টেন গ্রুপ অফ মাসল কন্ট্রাক্ট করে যদি থাকে, এই জিনিসটাকে আমরা বলি কি, ডিস্টোনিয়া। তাহলে এই জিনিসটা আমরা যেটাই বলি যে একটা নেক টর্টিকুলাস, একটা সার্টেন গ্রুপ অফ মাসল কন্ট্রাক্ট, মনে করেন যে এখানে নেক টর্টিকুলাস আছে, মানে কি নেক স্টিফ হয়ে আছে, অথবা রাইটার্স ক্রাম্প, লিখতে লিখতে হাতের আর লিখতে পারতেছেন না, যাকে আমরা বলি রাইটার্স ক্রাম্প, লিখতে লিখতে আর লিখতে পারতেছেন না, হোয়াট এভার যাই হোক না কেন, এই শব্দগুলো দিয়ে আপনাকে ওই জিনিসটা বোঝা লাগবে যে এটা কি করে বুঝছে বলছে, নাকি এইটা বেলেজে বুঝছে। তার মানে এই জিনিসটা দেখেন বলে দিচ্ছে স্লো রিথেনিং মুভমেন্ট, এটা মানে বোঝাচ্ছে অ্যাথলেটিক্স। যদি এখানে জার্কি পালপাস মুভমেন্ট দিত, হয়ে যেত কোরিয়া। যদি এখানে ভায়োলেন্ট মুভমেন্ট থাকতো, হয়ে যেত বেলিজম। যদি এখানে বলতো নেকটোরিকুলাস রাইটার স্প্যাম, এটা হয়ে যেত ডিস্টোনিয়া। এরপরে আপনাকে বোঝা লাগবে যে তাহলে সমস্যা কোথায়। যদি এটা অ্যাথলেটোসিস হয়, সমস্যা হচ্ছে পোটামেনে। যদি এটা কোরিয়া হয়, সমস্যা হচ্ছে কর্ডেট নিউক্লিয়াসে। যদি এটা বেলিজম হয়, সমস্যা হচ্ছে সাবথালামিক নিউক্লিয়াসে। আর যদি এটা নেকটোরিকুলাস হয় অথবা রাইটার স্প্যাম হয়, তখন এই জিনিসটা আমরা সাধারণত নেকটোরিকুলাস অথবা অ্যাথলেটিস হয়, তখন এই জিনিসটা আমরা বুঝবো হচ্ছে ডিস্টোনিয়া। ডিস্টোনিয়া হলে গ্লোবাস প্যালেটাসে। তাহলে এই জিনিসটা ফ্লোর রিথেনিং মুভমেন্ট, তাহলে এটা আমাকে বলেন এটা দ্বারা কি বোঝাচ্ছে, কোরিয়া বোঝাচ্ছে, বেলিজম বোঝাচ্ছে, নাকি অ্যাথলেটিস বোঝাচ্ছে, কোনটা বোঝাচ্ছে বললাম আমি, কোনটা বোঝাচ্ছে, অ্যাথলেটিস। সুন্দর, অ্যাথলেটিস বোঝাচ্ছে। তাহলে অ্যাথলেটিস মানে হচ্ছে পোটামেন। সব জিনিস এখান থেকে কিন্তু এফসিপিএস আসছে। আচ্ছা, এই প্রশ্নটা এফসিপিএস আসছে, এটা এফসিপিএস এর প্রশ্ন। এই ডিরেক্ট প্রশ্ন না, এই টাইপের প্রশ্ন আসছে। এ পেশেন্ট ডেভেলপস অ্যাবসেন্ট অ্যাঙ্কেল জ্যাক প্লান্টার এক্সটেন্সর, রম্বাক টেস্ট পজিটিভ, ডায়াগনোসিস কি? তাহলে অ্যাবসেন্ট অ্যাঙ্কেল জ্যাক প্লান্টার এক্সটেন্সর, রম্বাক টেস্ট পজিটিভ, মোস্ট লাইকলি ডায়াগনোসিস। তাহলে প্রথমে আপনাকে একটা জিনিস মুখস্থ রাখতে হবে, অ্যাবসেন্ট অ্যাঙ্কেল জ্যাক প্লান্টার এক্সটেন্সর কোথায় কোথায় পাওয়া যায়, এটা এমসিকিউ তে আসে। অ্যাবসেন্ট অ্যাঙ্কেল জ্যাক প্লান্টার এক্সটেন্সর কোথায় কোথায় পাওয়া যায়? তাহলে এক নম্বর হচ্ছে সাবএকুট কম্বাইন্ড ডিজেনারেশন অফ দ্য স্পাইনাল কর্ডে পাওয়া যায়। সাবএকুট কম্বাইন্ড ডিজেনারেশন অফ দ্য স্পাইনাল কর্ডে পাওয়া যায়, এটা হচ্ছে এক নম্বর। দুই নম্বর জিনিস পাওয়া যায় এমএনডি তে, মোটর নিউরন ডিজিজে পাওয়া যায়। দুই নম্বর জিনিস হচ্ছে কি, মোটর নিউরন ডিজিজে পাওয়া যায়। দুই নম্বর একটা হচ্ছে সাবএকুট কম্বাইন্ড ডিজেনারেশন অফ দ্য স্পাইনাল কর্ডে পাওয়া যায়, মোটর নিউরন ডিজিজে পাওয়া যায়। তারপর হচ্ছে ডায়াবেটিসে পাওয়া যায়, ফ্রেডরিক অ্যাটাক্সিয়াতে পাওয়া যায়। কোথায় পাওয়া যায়, ফ্রেডরিক অ্যাটাক্সিয়া, টেবো প্যারালাইসিসে পাওয়া যায়, সিফিলিসে, সিফিলিসে এটা পাওয়া যায়, টেবো প্যারালাইসিসে পাওয়া যায়। তাহলে এক নম্বর হচ্ছে সাবএকুট কম্বাইন্ড ডিজেনারেশন অফ দ্য স্পাইনাল কর্ড, ফ্রেডরিক অ্যাটাক্সিয়া, মোটর নিউরন ডিজিজ, ডায়াবেটিস মেলাইটাস, তারপর হচ্ছে টেবো প্যারালাইসিস, এগুলাতে পাওয়া যায়। এইগুলোর ভিতরে আপনাকে বলে দিছে রম্বাক টেস্ট পজিটিভ। রম্বাক টেস্ট পজিটিভ বলতে বোঝায় যে যখন একটা পেশেন্ট চোখ বন্ধ থাকবে, তখন তার অ্যাটাক্সিয়া হবে। চোখ খোলা রাখলে অ্যাটাক্সিয়া হবে না, চোখ বন্ধ থাকলে অ্যাটাক্সিয়া হবে। এই সাইনটাকে বলা হয় রম্বাক সাইন। চোখ বন্ধ আছে, পেশেন্ট সে দুলতেছে, এটাকে বলা হয় রম্বাক সাইন। রম্বাক সাইন মেইনলি পাওয়া যায় ডরসাল কলাম লেশনে। কোনটাতে পাওয়া যায়, ডরসাল কলাম লেশনে। এবং এই জিনিসটাকে বলা হয় সেন্সরি অ্যাটাক্সিয়া। সেন্সরি অ্যাটাক্সিয়া, তার মানে সেন্সরি অ্যাটাক্সিয়াতে রম্বাক টেস্ট পজিটিভ পাওয়া যায়। সেন্সরি অ্যাটাক্সিয়াতে কি পাওয়া যায়, রম্বাক টেস্ট পজিটিভ পাওয়া যায়। তাহলে এই জিনিসটা যদি হয়, তাহলে সেন্সরি অ্যাটাক্সিয়াতে রম্বাক টেস্ট কি পাওয়া যায়, পজিটিভ পাওয়া যায়। ঠিক আছে, তাহলে আমরা যে জিনিসটা দেখলাম এখানে কি পাওয়া যায়,
রমবাক টেস্ট পজিটিভ পাওয়া যায়, তাই না? তাহলে আমরা যে জিনিসটা দেখলাম, সরি সরি সরি, আচ্ছা আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে রমবাক টেস্ট পজিটিভ পাওয়া যায় হচ্ছে সেন্সুরি অ্যাটাক্সিয়াতে। তাহলে সেন্সুরি অ্যাটাক্সিয়াতে এটা আমরা দেখলাম, সেটা হচ্ছে কি, সেখানে আলটিমেটলি আমরা পাচ্ছি হচ্ছে এই ডর্সাল কলাম লেশনে, ডর্সাল কলাম লেশনে। এখন ডর্সাল কলাম লেশনে যে আমরা পাচ্ছি এই কন্ডিশনটার নাম আমরা কি বলবো? তাহলে এই নিচের গুলার ভিতরে আমরা কোনটাতে ডর্সাল কলাম লেশন পাচ্ছি, এটা হচ্ছে একটা কথা। নিচের জিনিসগুলোর ভিতরে আমরা পাবো হচ্ছে সাব একুট কম্বাইন্ড ডিজেনারেশন অফ দ্য স্পাইনাল কর্ড। এই সাব একুট কম্বাইন্ড ডিজেনারেশন অফ দ্য স্পাইনাল কর্ডে ডর্সাল কলাম লেশন হয়, ডর্সাল কলাম লেশন হয়। এই ডর্সাল কলাম লেশন হয়, তার মানে সাব একুট কম্বাইন্ড ডিজেনারেশন অফ দ্য স্পাইনাল কর্ড, এখানে অ্যাবসেন্ট অ্যাঙ্কেল যার প্লান্টার এক্সটেন্সর পাওয়া যাচ্ছে, আবার ডর্সাল কলাম যদি না থাকে তার জন্য রমবাক টেস্ট পাচ্ছে, মানে 2 2 4 হয়ে গেল। তার মানে এটা ডায়াগনোসিস হচ্ছে আলটিমেটলি সাব একুট কম্বাইন্ড ডিজেনারেশন অফ দ্য স্পাইনাল কর্ড, সাব একুট কম্বাইন্ড ডিজেনারেশন অফ দ্য স্পাইনাল কর্ড। তার মানে আমরা যেটা দেখলাম অ্যাবসেন্ট অ্যাঙ্কেল যার প্লান্টার এক্সটেন্সর, এটা 1 নম্বর পদে ছিল সাব একুট কম্বাইন্ড ডিজেনারেশন অফ দ্য স্পাইনাল কর্ড। এখানে কোন কোন কর্ডের সমস্যা হয়? এখানে পিরামিডাল ট্র্যাক্টের সমস্যা হয়, আর একটা ডর্সাল কলামের সমস্যা হয়, এটার জন্য বলা হয়েছে কম্বাইন্ড। পিরামিডাল ট্র্যাক্টের সমস্যা হয়, ডর্সাল কলামের সমস্যা হয়। ডর্সাল কলামের সমস্যা হলে পেশেন্ট নিয়ে আসে সেন্সরি অ্যাটাক্সিয়া, এবং এই জিনিসটা আপনি রমবাক টেস্ট পজিটিভ পান, ঠিক আছে? আর আর একটা জিনিস হচ্ছে কি বলে, অ্যাবসেন্ট অ্যাঙ্কেল যার একটা প্লান্টার এক্সটেন্সর। প্লান্টার এক্সটেন্সর কেন পাওয়া যাচ্ছে? প্লান্টার এক্সটেন্সর পাওয়া যায় সাধারণত পেশেন্টের আলটিমেটলি হয় হচ্ছে পিরামিডাল ট্র্যাক্ট লেশন, পিরামিডাল ট্র্যাক্ট লেশনের জন্য পাওয়া যায় প্লান্টার এক্সটেন্সর। আর অ্যাঙ্কেল যার ক্যাপসেন্ট পাওয়া যায় সাধারণত লোয়ার মোটর নিউরন লেশনের জন্য, মানে লোয়ার মোটর মানে পেরিফেরাল নার্ভের জন্য আর কি। তবে কম্বাইন্ড ট্র্যাক্ট যায়, কম্বাইন্ড ট্র্যাক্ট কোন কোন যায় এটা এমসিকিউ তে আসে, যে সাবেকুর কম্বাইন্ড ডিজেনারেশন অফ দ্য স্পাইনাল কর্ড অথবা ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি হলে কোন কোন ট্র্যাক্টে এফেক্টেড হয়? একটা হচ্ছে ডর্সাল কলাম, আর একটা হচ্ছে পিরামিডাল ট্র্যাক্ট। স্ক্যানিং স্পিচ, এটা তো সহজ জিনিস। স্ক্যানিং স্পিচ পাওয়া যায় সেরেবেলাম লেশনে। সেরেবেলাম লেশনের পেশেন্টরা সাধারণত স্ক্যান স্ক্যান করে করে পড়ে। স্ক্যান বলতে কি, পেশেন্টকে যদি আপনি লাল মনির হাট বলেন, লাল মনির হাট, তাহলে ও বলবে লাল মনির হাট, এরকম করে বলবে, লাল মনির হাট, এভাবে ভেঙে ভেঙে বলবে আর কি, ঠিক আছে? তাহলে এই জিনিসটাকে আমরা বলা হচ্ছে স্ক্যানিং স্পিচ। স্ক্যানিং স্পিচ পাওয়া যায় সাধারণত কোথায়? সেটা হচ্ছে সেরেবেলাম লেশনে। সেরেবেলাম লেশনে পাওয়া যায় হচ্ছে স্ক্যানিং স্পিচ। আচ্ছা, টিউমার ইন দ্য সিপি অ্যাঙ্গেল, সেরেবেলোপন্টেন অ্যাঙ্গেল, সেরেবেলোপন্টেন অ্যাঙ্গেলে সাধারণত কোন টিউমারটা পাওয়া যায়? সেরেবেলোপন্টেন অ্যাঙ্গেলে সাধারণত কোন টিউমারটা পাওয়া যায়, ঠিক আছে? তাহলে সেরেবেলোপন্টেন অ্যাঙ্গেলে কোন টিউমার পাওয়া যায়, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। সেরেবেলোপন্টেন অ্যাঙ্গেল সিপি অ্যাঙ্গেলে সাধারণত মানে এখানে 5 6 7 8, হ্যাঁ 5 6 7 8 4টা কেনাল নার্ভ থাকে, 5 6 7 8 4টা, কিন্তু এদের ভিতরে সবচেয়ে বেশি এফেক্টেড হয় 6 নম্বর। সিপি অ্যাঙ্গেল যে টিউমারটা যেটা আমরা বলি সেরেবেলোপন্টেন অ্যাঙ্গেল, এখানে কিন্তু 5 6 7 8 4টা নার্ভই থাকে, কিন্তু এইগুলোর ভিতরে সবচেয়ে বেশি এফেক্টেড হয় হচ্ছে 6 নম্বর, ঠিক আছে? 6 নম্বর মানে অ্যাবডুসেন্স, অ্যাবডুসেন্স নার্ভটা মেইনলি এফেক্টেড হয়, কিন্তু 5ও এফেক্টেড হতে পারে, 7ও এফেক্টেড হতে পারে, তারপর হচ্ছে 8ও এফেক্টেড হতে পারে। সিপি অ্যাঙ্গেলের টিউমার সাধারণত কোনটা হয় বলতে পারবেন? সিপি অ্যাঙ্গেলে কোন টিউমার হয়? অ্যাকুয়াস্টিক নিউরোমা। অসাধারণ, কঠিন প্রশ্ন এটা। অ্যাকুস্টিক নিউরোমা, অ্যাকুস্টিক নিউরোমা হয় সাধারণত সিপি অ্যাঙ্গেলে। মানে অ্যাকুস্টিক নিউরোমা যেটা আছে সেটা মেইনলি হয় কোথায়? সিপি অ্যাঙ্গেলে, সেরেবেলোপন্টেন অ্যাঙ্গেলে। এবং এই সেরেবেলোপন্টেন অ্যাঙ্গেলে যে অ্যাকুস্টিক নিউরোমা হয় ওখানে কিন্তু মেইনলি 6 নাম্বার চলে যায়। হ্যাঁ, তবে 5ও যাবে, 7ও যাবে, হ্যাঁ এগুলো তো যাবে, 8ও যাবে, কিন্তু এগুলোর ভিতরে মেইনলি অবশ্যই সিপি অ্যাঙ্গেলে যদি হয় 6 নাম্বারটা এফেক্ট হবে। এটা দেখবেন ডেফিনিশন একটা বক্স আছে, ডেফিনিশন ওখানে দেয়া আছে, মোস্টলি এফেক্টেড নার্ভ কেনাল নার্ভ 3 4 6 এর ভিতরে মোস্টলি সিপি অ্যাঙ্গেলে হয় 6 নাম্বার। এটা হচ্ছে আপনার এফসিপিএস এর প্রশ্ন, এটা এফসিপিএস এ আসছে। এটা এইভাবে প্রশ্ন আসছে যে একটা পেশেন্ট ডায়ালেটেড পিপল নিয়ে আসছে, কোনো জার্ক নাই, তাহলে কোন একটা পেশেন্ট ডায়ালেটেড পিপল নিয়ে আসে, মানে পিপল ডায়ালেটেড, এমসিকিউ এর জন্য ইনফিনিটি স্টার, এমসিকিউ এর জন্য ইনফিনিটি স্টার, কি কি কারণে মায়োসিস হয়, কি কি কারণে মাইড্রিয়াসিস হয়, ঠিক আছে? তাহলে কজেস অফ দ্য মায়োসিস, কজেস অফ দ্য মাইড্রিয়াসিস। আর একটা জিনিস হচ্ছে, আর মানে প্রশ্ন আসে মায়োসিসের কজ কি, মাইড্রিয়াসিসের কজ কি, ভিজুয়াল পাথের কম্পোনেন্ট কি, অ্যাকোমোডেশন রিফ্লেক্সের কম্পোনেন্ট কি, মানে পাথের কি কি দিয়ে তৈরি, এগুলো ইনফিনিটি স্টার, ঠিক আছে? এগুলো কিন্তু না পরে পরীক্ষা যাওয়া যাবে না, এগুলো কিন্তু নিউরোফিজিওলজি থেকে আসে আর কি। তাহলে আমরা একটা পেশেন্ট দেখতেছি ডায়ালেটেড পিপল এবং সাথে কোনো জার্ক নাই, নি জার্ক নাই, এটা একটা টিপিক্যাল ফিচার, যে কোনো একটা পেশেন্টের ডায়ালেটেড পিপল আছে তার নি জার্ক নাই, এটা ডায়াগনোসিস হচ্ছে হোম সেডি পিপল, অথবা আরেকটা নাম হচ্ছে টনিক পিপল।
হোম সিটি পিপল, আর একটা নাম কি টনিক পিপল। তাহলে হোম সিটি পিপল অথবা টনিক পিপল, এখানে সাধারণত পিপলটা থাকবে ডায়ালেটেড, পিপল কি থাকবে ডায়ালেটেড পিপল, মানে বড় পিপল থাকবে। আর আমার হচ্ছে নিজ আরেকটা কি রিফ্লেক্স কি থাকবে অ্যাবসেন্ট থাকবে। তাহলে ডায়ালেটেড পিপল সাথে রিফ্লেক্স অ্যাবসেন্ট, এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে হোম সিটি পিপল অথবা টনিক পিপল, হোম সিটি পিপল অথবা টনিক পিপল। তাহলে আমরা যেটা দেখলাম যে একটা পেশেন্টের পিপল ডায়ালেটেড, নিজ আর অ্যাবসেন্ট, তাহলে এই জিনিসটাকে আমরা বলবো কি হোম সিটি পিপল অথবা আলটিমেটলি পেশেন্টের টনিক পিপল। ঠিক আছে, হোম সিটি পিপল অথবা টনিক পিপল। আচ্ছা, তার মানে আমরা কি দেখলাম, লিস্ট কমন ফিচার্স অফ এমএস, মাল্টিপল স্ক্লেরোসিসের লিস্ট কমন কোন ফিচারটা ইউজুয়ালি হয় না। মনে রাখবেন মাল্টিপল স্ক্লেরোসিস হচ্ছে ওই যে ক্লাসে শুরু করছিলাম মায়েলিনের সমস্যা, ডিমাইলিনেটিং ডিজিজ, ডিমাইলিনেটিং ডিজিজ ইন দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, ডিমাইলিনেটিং ডিজিজ ইন দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। ঠিক আছে, এই জিনিসটাকে বলা হয় মাল্টিপল স্ক্লেরোসিস। ডিমাইলিনেটিং ডিজিজ ইন দ্য পেরিফেরাল নার্ভ, এই জিনিসটাকে বলা হয় জিবিএস। তাহলে ডিমাইলিনেটিং ডিজিজ ইন দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম একে বলা হয় মাল্টিপল স্ক্লেরোসিস। ডিমাইলিনেটিং ডিজিজ ইন দ্য পেরিফেরাল নার্ভ একে বলা হয় জিবিএস। মনে রাখবেন জিবিএস এ যেহেতু পেরিফেরাল নার্ভে এফেক্ট করতেছে, জিবিএস এ কাকে এফেক্ট করতেছে, পেরিফেরাল নার্ভ, এবং পেরিফেরাল নার্ভে ডিমাইলিনেটিং। জিবিএস এর সব ফিচার পাবেন লোয়ার মোটর নিউরন, জিবিএস আপনি সব কি ফিচার পাবেন, সব পাবেন লোয়ার মোটর নিউরন। জিবিএস এ সাধারণত সব লোয়ার মোটর নিউরনের ফিচার পাওয়া যায়। ঠিক আছে, জিবিএস এ সাধারণত কি লোয়ার মোটর নিউরনের ফিচার পাওয়া যায়। তাহলে জিবিএস এর ক্ষেত্রে আপনার টোন থাকবে না, রিফ্লেক্স থাকবে না, পাওয়ার থাকবে না, প্লান্টার ফ্লেক্সর পাবেন, এই জিনিসগুলো সাধারণত পাওয়া যায়। তাহলে জিবিএস এর ক্ষেত্রে কথা হচ্ছে আলটিমেটলি পেশেন্টের লোয়ার মোটর নিউরন পাওয়া যায়। ঠিক আছে, আচ্ছা এমএস এর ক্ষেত্রে কি পাবেন, এমএস এর ক্ষেত্রে আমরা দেখতেছি যে এটা ডিমার্টিং ডিজিজ ইন দা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। তার মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যদি কোনো সমস্যা হয় অবশ্যই আপনি আপার মোটর নিউরন লেশন পাবেন। তাহলে মাল্টিপল স্ক্লেরোসিস যেহেতু এটা আপার মোটর নিউরন, মানে আপনার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের একটা ডিমার্টিং ডিজিজ, তার মানে এখানে যে সিমটম গুলো পাওয়া যাবে সবই ইউজুয়ালি কি আপার মোটর নিউরন লেশন, এখানে সবই পাবেন কি আপার মোটর নিউরন লেশন। তার মানে এখানে কোনো লোয়ার মোটর নিউরন লেশন পাবেন না। এই যে ফ্যাসিকুলেশনের কথা বলছে, এই ফ্যাসিকুলেশন ইজ এ পার্ট অফ লোয়ার মোটর নিউরন, কারণ ফ্যাসিকুলেশন এটা আসবে না, এটা এমআরসিপির প্রশ্ন। এই প্রশ্নটা কার, এমআরসিপির প্রশ্ন। তাহলে ফ্যাসিকুলেশন আসবে না, কেন আসবে না, কারণ হচ্ছে মাল্টিপল স্ক্লেরোসিস হচ্ছে এটা একটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, আপার মোটর নিউরনের প্রবলেম। এখানে কখনোই আপনার ইটা আসবে না, লোয়ার মোটর নিউরন ফিচার আসবে না। আর একটা প্রশ্ন আসে, এই মাল্টিপল স্ক্লেরোসিসের ক্ষেত্রে সাধারণত কোন কেনেল নার্ভ এফেক্টেড হয়, মাল্টিপল স্ক্লেরোসিসের ক্ষেত্রে কোন কেনেল নার্ভটা এফেক্টেড হবে। তাহলে মাল্টিপল স্ক্লেরোসিসের ক্ষেত্রে কেনেল নার্ভ কোনটা এফেক্টেড হবে, তাই তো। তাহলে মাল্টিপল স্ক্লেরোসিসের ক্ষেত্রে মনে রাখবেন আমাদের যে কেনেল নার্ভ আছে সেখানেও মাইলিন আছে, সেখানেও প্যাথোলজি হবে। আমাদের কেনেল নার্ভ হচ্ছে একটা লোয়ার মোটর নিউরন, কেনেল নার্ভ গুলো কি লোয়ার মোটর নিউরন। তার মানে এখানে কোনটা জিনিস তৈরি করবে, মানে সরি মানে কোন সেল দিয়ে তৈরি হবে, অলিগোডেন্ড্রোসাইট নাকি সোয়ান সেল, অলিগোডেন্ড্রোসাইট দিয়ে তৈরি হবে নাকি সোয়ান সেল দিয়ে তৈরি হবে বলেন তো। আমাদের যে কেনেল নার্ভ আছে এটা তো একটা লোয়ার মোটর নিউরন, তাহলে এখানে যে মাইলিন তৈরি করবে এটা কি অলিগোডেন্ড্রোসাইট দিয়ে তৈরি করবে নাকি সোয়ান সেল দিয়ে তৈরি হবে, কি মনে হয়। সোয়ান সেল। সোয়ান সেল দিয়ে তৈরি হবে, সুন্দর। তাহলে সোয়ান সেল দিয়ে তৈরি হবে, তার মানে একটা জিনিস হচ্ছে আমাদের যে কেনেল নার্ভ গুলো আছে এগুলো তো সবই পেরিফেরাল নার্ভাস সিস্টেমের পার্ট, সবই লোয়ার মোটর নিউরন, তার মানে এগুলো নিয়ে আসবে হচ্ছে সোয়ান সেল দিয়ে তৈরি। কিন্তু মজার কথা হচ্ছে এই কেনেল নার্ভের ভিতরে একটা কেনেল নার্ভ যেটা আমার অলিগোডেন্ড্রোসাইট দিয়ে তৈরি হয়, সেটা হচ্ছে অপটিক নার্ভ। আমাদের ওই অপটিক নার্ভ যেটা আছে সেটা তৈরি হচ্ছে অলিগোডেন্ড্রোসাইট দিয়ে, এটার জন্য আমার মাল্টিপল স্ক্লেরোসিসে অপটিক নিউরাইটিস হয়। কারণ কি আমার ওই এটা তো অলিগোডেন্ড্রোসাইটকে এফেক্ট করবে মাল্টিপল স্ক্লেরোসিসে, এবং এখানে কেনেল নার্ভের ভিতরে অপটিক নার্ভটা হচ্ছে অলিগোডেন্ড্রোসাইট দিয়ে আসতেছে। এটার জন্য বলা হয় অপটিক নিউরাইটিস ইজ দ্য মোস্ট কমন ফিচারস অফ মাল্টিপল স্ক্লেরোসিস। যদি এসবিআই তে আসে যে আমাদের এমএস এর ভিতরে মোস্ট কমন কি ফিচার আসে, সেটা হচ্ছে অপটিক নিউরাইটিস, অপটিক নিউরাইটিস, এবং এখানে অপটিক নার্ভটা মেইনলি এফেক্টেড হয়। এবং এখানে কি দেখলাম সব আপার মোটর নিউরন লেশন পাওয়া যায়। ঠিক আছে, এখানে সবই আপার মোটর নিউরন লেশন পাওয়া যায়, তাহলে এই জিনিসগুলো হচ্ছে ভুল করা যাবে না। আচ্ছা রেস্টলেস লেগ সিনড্রোম, রেস্টলেস লেগ সিনড্রোমের ক্ষেত্রে রেস্টলেস লেগ সিনড্রোম, রেস্টলেস লেগ সিনড্রোমের ক্ষেত্রে আমরা কি দেখব, রেস্টলেস লেগ সিনড্রোমের ক্ষেত্রে কোন ইনভেস্টিগেশনটা করা উচিত।
সবচেয়ে বড় কথা হচ্ছে রেস্টলেস লেগ সিনড্রোম এটা একটা নন স্পেসিফিক ফিচার। রেস্টলেস লেগ সিনড্রোমের সাথে অনেকগুলো কন্ডিশনের সাথে রেস্টলেস লেগ সিনড্রোম থাকতে পারে, যেমন প্রেগনেন্সি, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, তারপর হচ্ছে ইউরোমিয়া, ঠিক আছে, পেরিফেরাল নিউরোপ্যাথি, পার্কিনসন ডিজিজ, এইগুলোতে রেস্টলেস লেগ সিনড্রোম হতে পারে। এখান থেকে এমসিকিউ আসে যে রেস্টলেস লেগ সিনড্রোম কোন কোন কন্ডিশনে পাওয়া যায়। তবে এদের ভিতরে সবচেয়ে কমনলি থাকে হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, এবং আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া যদি কারেকশন করেন রেস্টলেস লেগ সিনড্রোমটা খুব সুন্দর মতো মানে রিজলভ হয়ে যায়, খুব সুন্দর মতো কি হয়ে যায়, রিজলভ হয়ে যায়। তার মানে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে রেস্টলেস লেগ সিনড্রোমে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াটা মোস্ট কনসিস্টেন্টলি ফিচার থাকে। এটার জন্য সাধারণত আমরা আয়রন প্রোফাইল অথবা সেরাম ফেরিটিন করি। আমরা কি করব, সেরাম ফেরিটিন। তাহলে আমাদের রেস্টলেস লেগ সিনড্রোমের ক্ষেত্রে যদি বলা হয় মোস্ট কনসিস্টেন্ট ফিচার হচ্ছে সেরাম ফেরিটিন। মোস্ট কনসিস্টেন্ট ফিচার কি, সেরাম ফেরিটিন। সেরাম ফেরিটিন সাধারণত অথবা আয়রন প্রোফাইল করি, ঠিক আছে, কারণ এখানে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াটা সাধারণত অ্যাসোসিয়েটেড থাকে ডেফিসিয়েন্সি। তার মানে এবং বলা হয়েছে ডেভিডসনে যে এটাকে ফেরিটিন লেভেলটাকে কি করতে হবে, একটু বেশি রাখতে হবে। এটার জন্য রেস্টলেস লেগ সিনড্রোমে সাধারণত সেরাম ফেরিটিন করা হয়, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসেন ইলেকট্রিক শক লাইক পেইন, ইউনিল্যাটারাল ইলেকট্রিক শক লাইক পেইন। কথা হচ্ছে ইউনিল্যাটারাল ইলেকট্রিক শক লাইক পেইন, এই জিনিসটা যদি প্রশ্নে পান ডায়াগনোসিস হচ্ছে ট্রাইজেমিনাল নিউরালজিয়া। কোনো কথা নাই, ইলেকট্রিক শক লাইক পেইন ইউনিল্যাটারাল, একটা সাইডে হবে, দুইটা সাইডে হবে না, কিন্তু ইউজুয়ালি একটা সাইডে হয়। তাহলে ইউনিল্যাটারাল ইলেকট্রিক শক লাইক পেইন, পেশেন্ট যদি আপনার কাছে আসে যে ইউনিল্যাটারাল ইলেকট্রিক শক লাইক পেইন, ডায়াগনোসিস কি, ট্রাইজেমিনাল নিউরালজিয়া, ট্রাইজেমিনাল নিউরালজিয়া। তাহলে ইউনিল্যাটারাল ইলেকট্রিক শক লাইক পেইন যদি আসে তাহলে এটা ডায়াগনোসিস হচ্ছে ট্রাইজেমিনাল নিউরালজিয়া, সহজ জিনিস, ট্রাইজেমিনাল নিউরালজিয়া। ইউনিল্যাটারাল ইলেকট্রিক শক লাইক পেইন পেশেন্ট নিয়ে আসলে তাহলে এটা কি, ট্রাইজেমিনাল নিউরালজিয়া। ট্রাইজেমিনাল নিউরালজিয়াতে সাধারণত কোন ট্রিটমেন্টটা দিতে হয়, কোন ট্রিটমেন্টটা দেওয়া লাগে? ট্রাইজেমিনাল নিউরালজিয়াতে সাধারণত আমরা যে কার্বামাজেপিন, আমরা কি দেই, কার্বামাজেপিন। তাহলে ট্রাইজেমিনাল নিউরালজিয়ার ক্ষেত্রে আমরা কোন ড্রাগটা দেই, সেটা হচ্ছে কার্বামাজেপিন। ট্রাইজেমিনাল নিউরোলজিয়ার ক্ষেত্রে ফার্স্ট লাইন ড্রাগই হচ্ছে কার্বামাজেপিন। ওকে, তাহলে ইউনিল্যাটারাল ইলেকট্রিক শক লাইক পেইন ডায়াগনোসিস কি, ডায়াগনোসিস আমরা এই জিনিসটাকে বলি হচ্ছে মানে ডায়াগনোসিসটা হচ্ছে আমরা বলি হচ্ছে ট্রাইজেমিনাল নিউরোলজিয়া, এবং ট্রাইজেমিনাল নিউরোলজিয়াতে সাধারণত ফার্স্ট লাইন ড্রাগ হচ্ছে কার্বামাজেপিন। ওকে, আচ্ছা, 70-year ম্যান হ্যাজ ডেভেলপ পার্কিনসন ডিজিজ, গেট প্যাটার্ন কি হবে, মানে গেট আর কি। পার্কিনসন ডিজিজের ক্ষেত্রে ফান্ডামেন্টাল ফিচার হচ্ছে অ্যাকানেশিয়া, আর পার্কিনসন ডিজিজের ক্ষেত্রে গেট প্যাটার্নটা হয় সাধারণত ফ্যাস্টিনিয়ান গেট। কি ধরনের গেট হয়, ফ্যাস্টিনিয়ান গেট হয়, ঠিক আছে, ফ্যাস্টিনিয়ান গেট হয়। আচ্ছা, এটার ডায়াগনোসিস বলেন তো, এটা পারা উচিত, কারণ এটা আমরা শুরুতে আমরা ডিসকাশন করছি। 54-year-old ম্যান নিউরোলজিতে আসছে, সে ফার্স্ট্রেটেড কারণ সে কথা বলতে পারতেছে না, কোনো কমান্ড ফলো করতে পারতেছে না। এটার ডায়াগনোসিস কি, 20 নম্বরের ডায়াগনোসিস কি হবে? একটা পেশেন্ট আপনার কাছে এসে ফার্স্ট্রেটেড, সে কোনো কথা বলতে পারতেছে না, তাহলে এটা ডায়াগনোসিস কি হবে বলেন তো? এটা হচ্ছে এক্সপ্রেসিভ অ্যাফাসিয়া অথবা মোটর অ্যাফাসিয়া, ঠিক আছে। তাহলে এই মোটর অ্যাফাসিয়াতে যদি হয় লেশনটা কোথায় হবে, ফ্রন্টালে নাকি টেম্পোরালে নাকি প্যারাইটালে? ফ্রন্টাল লোবে ভাই, ফ্রন্টাল লোবের কোথায়, অ্যান্টেরিয়র নাকি পোস্টেরিয়র? ইনফিরিয়রই হয়ে যায়। ইনফিরিয়র ফ্রন্টাল জাইরাস, কিন্তু ইনফিরিয়র ফ্রন্টাল জাইরাসটা আছে হচ্ছে পোস্টেরিয়রে, ঠিক আছে, পোস্টেরিয়রে আর কি, মানে পোস্টেরিয়র ফ্রন্টাল লোবের ইনফিরিয়র হয় আর কি, পোস্টেরিয়র ফ্রন্টাল লোবের ইনফিরিয়র, এর জন্য ইনফিরিয়র ফ্রন্টাল জাইরাস। তার মানে একটা টিপিক্যাল ফিচার দেখেন, পেশেন্ট আপনার কাছে আসছে, সে কোনো স্পিসি প্রডিউস করতে পারতেছে না, এটার জন্য সে ফ্রাস্ট্রেটেড, এবং সে কোনো কমান্ড ফলো করতে পারতেছে না, সে কথা মানে মানে সে ফলো করতে পারতেছে কমান্ড, ঠিক আছে, মানে সে বুঝতেছে আর কি, কিন্তু সে কোনো স্পিচ প্রডিউস করতে পারতেছে না, এটার জন্য সে ফ্রাস্ট্রেটেড। তাহলে ইটস এ টিপিক্যাল ফিচারস অফ মোটর অ্যাফাসিয়া। এটা একটা মোটর অ্যাফাসিয়ার একটা টিপিক্যাল ফিচার, যে পেশেন্ট দেখা যাচ্ছে সে কোনো স্পিচ প্রডিউস করতে পারতেছে না, এটার জন্য সে ফ্রাস্ট্রেটেড, কিন্তু সে কমান্ড ফলো করতে পারে, তার কোঅর্ডিনেশন আছে। তাহলে এটা হচ্ছে মোটর অ্যাফাসিয়া। সমস্যা হচ্ছে পোস্টেরিয়র ফ্রন্টাল লোবে। আচ্ছা, এই জিনিসটা আমরা বলি, এটা আপনাদের অ্যান্সার দিতে হবে, পারবেন ইনশাআল্লাহ। এ পেশেন্ট সাডেন ডেভেলপস ডিপ্লোপিয়া অফ দ্য রাইট আই, এই ডিপ্লোপিয়ার কারণ আমি বলে দেই।
রাইট আই ডিপ্লয় হয়েছে 6 নম্বরের জন্য। 3 4 6, 3 4 অথবা 6 যে কোনো জায়গায় ডিপ্লয় হইতে পারে। এটা এফসিপিএস এর প্রশ্ন, কিন্তু এফসিপিএস এমআরসিপি দুইটারই প্রশ্ন এই প্রশ্নটা। তাহলে এই পেশেন্ট ডেভেলপস ডিপ্লয় ইন দ্য রাইট আই, 3 এর জন্য হইতে পারে, 4 এর জন্য হইতে পারে, 6 এর জন্য হইতে পারে। আমি আপনাদের সহজ করে দিলাম, এটা 6 এর জন্য হয়েছে। flattening of the nasolabial fold and dropping of the mouth same side, flattening of the nasolabial fold এবং dropping of the mouth same side। তাহলে nasolabial fold মানে উপরের ফেসটা গেছে এবং আমাদের হচ্ছে মানে মাউথে গেছে, সরি মানে flattening of the nasolabial fold মানে আমার এখানে গেছে, nasolabial foldটা যেটা আছে সেটাও flattening হয়ে গেছে এবং আমাদের মাউথটা ড্রপ করে ফেলছে। এটা হচ্ছে 7 নম্বরের জন্য। এবং এটা বলছে কি হেমিপ্লেজিয়া ইন দ্য লেফট সাইডে দেখা গেছে কি এটা হেমিপ্লেজিয়া। লেশনটা কোথায়? তো ডান দিকের 6 গেছে, ডান দিকের 7 গেছে এবং লেফট সাইডের হেমিপ্লেজিয়া আছে। লেশনটা কোথায় বলেন তো? মাথা ঠান্ডা করে বলেন, পারবেন আপনারা? কোন সাইডে? হ্যাঁ বলেন, হয়েছে তো? কি হবে? রাইট পন্টোমেডুলারি জাংশন। রাইট কন্ডামেলারি জাংশন, সুন্দর। এটা হচ্ছে মিলার গুবরার সিনড্রোম। এটা হচ্ছে মিলার গুবরার সিনড্রোম। তাহলে প্রথম কথা হচ্ছে এটা একটা বাই ক্রস প্যারালাইসিস। ক্রস প্যারালাইসিস বুঝলেন কিভাবে? এখানে ক্রেনিয়াল নার্ভ পালসে আছে এক সাইডে আর অপোজিট সাইডে ট্রাক্টাল লেশন আছে। এটা একটা ক্রস প্যারালাইসিস, সহজ কথা। এটা একটা ক্রস প্যারালাইসিস। এখানে এক সাইডে আছে হচ্ছে ক্রেনিয়াল নার্ভ লেশন আর একটা সাইডে কি আছে? ট্রাক্টাল লেশন। আচ্ছা, এখন এই ক্রস প্যারালাইসিস কোন সাইডে? রাইট সাইডে না লেফট সাইডে? রাইট সাইডে। কেন রাইট সাইডে? কারণ ক্রেনিয়াল নার্ভ পালসগুলো আছে রাইট সাইডে। বুঝলাম। তাহলে এখন ফিচার কি আছে? রাইট সাইডে 6 7 চলে গেছে এবং বাম সাইডে হেমিপ্লেজিয়া মানে আমার পিরামিডাল ট্র্যাক্ট চলে গেছে। তাহলে ডান দিকে 6 7 চলে গেছে, বাম দিকে আমার চলে গেছে হচ্ছে পিরামিডাল ট্র্যাক্ট। এটা একটু আগে দেখে আসলাম, ইটস এ মিলার গুবরার সিনড্রোম, যেটা হচ্ছে মেইনলি হয় রাইট পন্টোমেডুলারি জাংশন। সুন্দর। তাহলে দেখেন এই কোশ্চেনটা কিন্তু আসছে, ঠিক আছে? এফসিপিএস আসছে, এমআরসিপি তো আসছে। আচ্ছা, সিএসএফ, সিএসএফ ইন্টারপ্রিটেশন খুবই সহজ জিনিস। একটা পেশেন্টের সিএসএফ এর লিম্ফোসাইট কাউন্ট বেশি, প্রোটিন নরমাল, প্রেশার নরমাল, গ্লুকোজ নরমাল, অনলি লিম্ফোসাইট কাউন্ট বেশি। ডায়াগনোসিস কি মেনিনজাইটিস? ভাইরাল মেনিনজাইটিস, ফিভার, হেডেক। যদি এটা টিবি হইতো তখন কি হইতো? টিবি হলে কি হইতো বলে ফেলেন। টিবিতে কি হইতো? লিম্ফোসাইট বাড়তো, সব তো। টিবিতে লিম্ফোসাইট বাড়ে কিন্তু টিবিতে গ্লুকোজ কমে যেত আর প্রোটিন বেড়ে যেত। ঠিক আছে, টিবিতে কখনোই গ্লুকোজ নরমাল থাকে না, টিবিতে গ্লুকোজ কমে যাবে এবং প্রোটিন বাড়বে। তাহলে গ্লুকোজ কমে যাবে, প্রোটিন বাড়বে টিবিতে, তখন এটা বুঝবেন যে এটা টিবি। আর আপনাকে যখন এটা বলতেছে যে না, যে সবই নরমাল শুধুমাত্র লিম্ফোসাইট বেশি, সবই নরমাল কিন্তু লিম্ফোসাইট বেশি, তাহলে এই জিনিসটা হচ্ছে আমরা বলি হচ্ছে ইটস এ মোস্ট লাইকলি টিবি। ঠিক আছে, ভাইরাল ভাইরাল, যে এখানে লিম্ফোসাইট কাউন্টে শুধুমাত্র বেশি আর বাকি সবই নরমাল, তাহলে এটা কি একটা ভাইরাল কেস। আচ্ছা, পেরিফেরাল নিউরোপ্যাথি হলে নার্ভ বায়োপসি, সাধারণত নার্ভ বায়োপসি করাই হয় না, কারণ নার্ভ বায়োপসি করলে দেখা যাচ্ছে নার্ভ বায়োপসি করার জন্য আবার কি হয়, নিউরোপ্যাথি হতে পারে। নার্ভ বায়োপসি কিন্তু খুব জটিল একটা প্রসিডিউর, খুবই জটিল একটা প্রসিডিউর। এটার জন্য যেটা হয়, নার্ভ বায়োপসি ইউজুয়ালি করা যায় না। এখন নার্ভ বায়োপসি যে করা যাচ্ছে না, সেই ক্ষেত্রে যদি কোনো একটা পেশেন্টের নার্ভ বায়োপসি করার দরকার হয়, তাহলে এদের ক্ষেত্রে সাধারণত কোন নার্ভ থেকে বায়োপসি নেবে, এটা হচ্ছে কোশ্চেন। যে নার্ভ বায়োপসি ইউজুয়ালি করা হয় না, কিন্তু যদি নার্ভ বায়োপসি করতেই হয় তখন আমাদের কোন জায়গা থেকে আমরা নার্ভ বায়োপসি নিব? কোন জায়গা থেকে নিব? সুরাল নার্ভ থেকে নিতে পারি। আরেকটা আছে, আরেকটা কি নার্ভ? আরেকটা নার্ভ আছে, কি নার্ভ? বুঝি নাই। আরেকটা নার্ভ আছে, এটা ডেভিডসনে আছে। এমসিকিউ তে চলে আসবে, তখন কি করবেন আপনি? আরেকটা হচ্ছে রেডিয়াল নার্ভ, রেডিয়াল নার্ভ থেকে করতে পারেন। একটা হচ্ছে সুরাল নার্ভ আর একটা হচ্ছে রেডিয়াল নার্ভ, এই দুটো থেকে আপনি নার্ভ বায়োপসি করতে পারেন। এটা তো খুবই সহজ জিনিস। একটা পার্সনের টেমর আছে, ঠিক আছে, এই টেমরটা সাধারণত যখন মুভমেন্ট করতেছে তখন বাড়তেছে এবং তার বাবারও এই ধরনের টেমর ছিল। ট্রিটমেন্ট কি?
এটা প্রথমে বলেন ডায়াগনোসিস কি? ফ্যামিলিয়ার। ফ্যামিলিয়ার, ঠিক আছে, এটা ফ্যামিলিয়ার। ফ্যামিলিয়ার যে আছে এটা কি? ফ্যামিলিয়ার সাথে কার যাবে? কি ট্রেমর বলে? ফ্যামিলিয়ার যে ট্রেমর, এসেনশিয়াল ট্রেমর, এসেনশিয়াল ট্রেমর। তার মানে তার বাবার আছে, তার সন্তানেরও আছে, হিসাব তো তাই বলে। তার বাবারও আর তার নিজেরও আছে, তার বাবারও আছে। তাহলে এটা একটা ফ্যামিলিয়ার ট্রেমর। এটা ফ্যামিলিয়ার ট্রেমরের মোস্ট কমন হচ্ছে এসেনশিয়াল ট্রেমর। এসেনশিয়াল ট্রেমরে সাধারণত ফ্যামিলিতে খুব রান করে, ফ্যামিলিতে খুবই রান করে। তাহলে ফ্যামিলিতে যেহেতু রান করে, এটা একটা এসেনশিয়াল ট্রেমর। এসেনশিয়াল ট্রেমরের ক্ষেত্রে ফার্স্ট লাইন ড্রাগ হচ্ছে বিটা ব্লকার, বিটা ব্লকার। তবে বিটা ব্লকারের ক্ষেত্রে প্রশ্নে সবসময় দেখবেন পেশেন্টের কোনো অ্যাজমা আছে কিনা। অ্যাজমা থাকলে আপনি কখনোই বিটা ব্লকার দিতে পারবেন না। অ্যাজমা পেশেন্টকে কখনোই বিটা ব্লকার দিতে পারবেন না। অ্যাজমা থাকলে তখন আমাদের প্রিমোডন, প্রিমিডন। অ্যাজমা থাকলে তখন আমরা কি দেই? প্রিমিডন। তাহলে কোন একটা পেশেন্টের যদি অ্যাজমা থাকে তাদের ক্ষেত্রে আমরা যে হচ্ছে প্রিমিডন। অ্যাজমা থাকলে আমরা কি দেই? প্রিমিডন। ঠিক আছে, তাহলে এটা আমাদের জানতে হবে যে ফ্যামিলি হিস্ট্রি আছে, স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি, তাহলে এটা ডায়াগনোসিস হচ্ছে এসেনশিয়াল ট্রেমর, আর এদের ক্ষেত্রে আমরা দেবো হচ্ছে প্রিমিডন। ভাইয়া এখানে রুগী কি অ্যালকোহল খাইতে বলবো না? হ্যাঁ, রোগীকে আপনি প্রেসক্রিপশন করেন যে ভাই অ্যালকোহল খান। আপনি অ্যালকোহল খাইতে বললে তো সর্বনাশ করে ফেলবেন আপনি। অ্যালকোহল খাইলে রেসপন্স করে, এটা সত্য যে অ্যালকোহলে রেসপন্স করে। তাই বলতে অ্যালকোহলকে আপনি প্রেসক্রিপশন করতে পারবেন না। পেশেন্টকে আপনি অ্যালকোহল খাইতে বলবেন, পেশেন্টের লিভার ফেলিওর নিয়ে আপনার কাছে চলে আসবে। ঠিক আছে, অথবা অ্যালকোহল তো হারাম জিনিস, এটাকে আপনি কেন প্রমোট করতেছেন? ঠিক আছে, ভাই এমনি বললাম না, তার সাথে কথার কথা না বলে এটা বলা যাবে। এটা এটা আপনার মনে মনে আছে, আপনি দিতেও পারেন যে প্রেসক্রিপশনে অ্যালকোহল 1 বোতল করে 3 বেলা। ঠিক আছে, এটা আপনাকে দিয়ে বিশ্বাস নাই ভাই, এটা করিয়েন না। ঠিক আছে, তার মানে এটা করা যাবে না। তাহলে মেইন কথা হচ্ছে এটা কিন্তু এসেনশিয়াল ট্রেমর কিন্তু পরীক্ষাতে ভালোই আসে। এসেনশিয়াল ট্রেমর এটা হচ্ছে এক্সিবিএস এর প্রশ্ন, এমআরসিপি এর প্রশ্ন। তাহলে আপনারা বুঝবেন যে এটা খুব টিপিক্যাল হিস্ট্রি দেয়, যেটা ভাই যেটা বললো আর কি, এটাও একটা কোশ্চেন ক্লু যে এই ট্রেমর রেসপন্স ইন অ্যালকোহল, এটা প্রশ্ন থাকে যে ট্রেমর রেসপন্স টু অ্যালকোহল, ট্রেমর রেসপন্স টু অ্যালকোহল মানে এসেনশিয়াল ট্রেমর। অথবা ট্রেমর রানস ইন দ্য ফ্যামিলি, ট্রেমর এই এটা ফ্যামিলিতে রান করে। অথবা ট্রেমর মার্ক ইন দ্য হেড, মানে হেড ট্রেমর আর কি। হেড ট্রেমরের কথাটা অবশ্যই এমআরসিপি পরীক্ষাতে দেয় টিটিউবেশন। এমআরসিপি পরীক্ষাতে হেড ট্রেমর না দিয়ে বলে টিটিউবেশন। টিটিউবেশন বলতে হেড ট্রেমর, এবং হেড ট্রেমরটা সাধারণত হয় এসেনশিয়াল ট্রেমরে। পার্কিনসন ডিজিজে কোনো হেড ট্রেমর হয় না। পার্কিনসন ডিজিজের পেশেন্ট কখনোই এই হেড ট্রেমরটা হবে না, নেভার। কিন্তু এসেনশিয়াল ট্রেমর সে হেড ট্রেমর হতে পারে। তাহলে প্রিমিডন দেবো যদি এটা পেশেন্টের অ্যাজমা থাকে, আদারওয়াইজ ফার্স্ট লাইন ড্রাগ বিটা ব্লকার। ঠিক আছে, আচ্ছা। কোন একটা পুরুষ মানুষ, পুরুষ মানুষের পেরিঅরবিটাল পেইন আছে, পেরিঅরবিটাল চোখের চারপাশে পেইন, সাথে নেজাল কন্ডিশন আছে। পেরিঅরবিটাল পেইন, নেজাল কন্ডিশন আছে, ঠিক আছে। তার একটা ক্লাস্টার অ্যাটাক আছে, মাঝে মাঝে এই ব্যথাটা হয়, 3 মাস পর পরই 4-5 দিন ধরে এই ব্যথাটা হয়। এবং এটার সাথে হর্নার সিনড্রোম আছে। হর্নার সিনড্রোম বলতে কি বোঝায়? হর্নার সিনড্রোম বলতে বোঝায় সাধারণত টোসিস মায়োসিস। টোসিস মায়োসিস যদি এরকম যদি কোনো ফিচার থাকে, তাহলে আপনারা বুঝবেন এটা হচ্ছে হচ্ছে ক্লাস্টার হেডেক। এটা কি? ক্লাস্টার হেডেক। তাহলে ক্লাস্টার হেডেকের ক্ষেত্রে সাধারণত ব্যথাটা 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত থাকতে পারে, 1 থেকে 1.5 ঘন্টা হইতে পারে। তাহলে এটাকে পেরিঅরবিটাল রিজন হবে, নেজাল কন্ডিশন থাকবে, এবং হর্নার সিনড্রোম থাকতে পারে। মোস্ট ইম্পর্টেন্ট ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস প্যারাক্সিমাল হেমিক্রেনিয়া। প্যারাক্সিমাল হেমিক্রেনিয়া এফসিপিএসে আসে। প্যারাক্সিমাল হেমিক্রেনিয়াও সেম প্রেজেন্টেশন নিয়ে আসে। প্যারাক্সিমাল হেমিক্রেনিয়ার পেশেন্টরাও একটা সাইডে ব্যথা নিয়ে আসবে, এবং এই ব্যথাটা মাত্র থাকবে 10 থেকে 15 মিনিট। মনোযোগ দিয়ে শুনবেন, এটা কিন্তু পরীক্ষাতে আসে। তাহলে একটা পেশেন্ট 10 থেকে 15 মিনিট ব্যথা নিয়ে আসতেছে, এবং এই ব্যথাটা ফ্রিকুয়েন্টলি হচ্ছে, দিনে 4 বার 5 বার 8 বার 10 বার হচ্ছে। এবং এই ব্যথাটা খুবই ভালো রেসপন্স করে এন্ডোমেথাসিনে, খুবই ভালো রেসপন্স করে কি সে? এন্ডোমেথাসিনে। এন্ডোমেথাসিনে এটা খুবই ভালো রেসপন্স করে। তাহলে এরকম যদি প্রশ্ন দেখেন যে একটা পেশেন্ট হেমিক্রেনিয়াল পেইন, এই হেমিক্রেনিয়াল পেইনটা সাধারণত সুপার রেসপন্স টু এন্ডোমেথাসিন, এবং এটা মাত্র 10 থেকে 15 মিনিট অথবা 20 মিনিট থাকতেছে, কিন্তু এটা ফ্রিকুয়েন্টলি অ্যাটাক করতেছে। ডায়াগনোসিস প্যারাক্সিমাল হেমিক্রেনিয়া, কিন্তু এটার অ্যাটাক হচ্ছে 1 থেকে 1.5 ঘন্টা, 1 থেকে 1.5 ঘন্টা। নেজাল কন্ডিশন আছে, নেজাল কন্ডিশন আছে, হর্নার সিনড্রোম আছে, ডায়াগনোসিস হচ্ছে ক্লাস্টার হেডেক। দুটোর ভিতরে ডিফারেন্সিয়েট কিন্তু করা খুবই জরুরি, খুবই জরুরি। এবং ক্লাস্টার হেডেকের ক্ষেত্রে ফার্স্ট লাইন ট্রিটমেন্টটা হচ্ছে 100% অক্সিজেন, 100%। কিন্তু 100% অক্সিজেন অথবা সোমা ট্রিটমেন্ট, দুইটাই যদি আসে অ্যান্সার হচ্ছে 100% অক্সিজেন। 100% অক্সিজেন ফার্স্ট টাইম। কিন্তু প্যারাক্সিমাল হেমিক্রেনিয়া যদি আসে, বলবে যে 10 মিনিট ধরে ব্যথা থাকে, দিনের ভিতরে 10 বারের বেশি হচ্ছে, তখন এটা ডায়াগনোসিস হয়ে যাবে প্যারাক্সিমাল হেমিক্রেনিয়া।
ফ্রিকোয়েন্সি বেশি হবে, রাইট, ফ্রিকোয়েন্সিটা বেশি হবে। ফিমেলদের এটা সাধারণত ফিমেলদের হবে, হ্যাঁ, ওটা প্রাকৃতিক হেমোগ্লোবিন ফিমেলদের হয়। এবং এটার ক্ষেত্রে ট্রিটমেন্ট কিন্তু ইন্ডোমেথাসিন। এন্ডোমেট্রিয়াস। ইন্ডোমেথাসিন এটা কিন্তু পরীক্ষাতে প্রচুর আসে, ঠিক আছে, এটা এমআরসিপি তে আসে, এফসিপিএস মানে এই পর্যন্ত আসে না, কিন্তু এটা কিন্তু এমআরসিপি তে আমি দেখলাম ভালোই প্রশ্ন। এখন যদি এমআরসিপি রিলেটেড প্রশ্ন করে তাহলে এই জিনিসটা আপনাদের জানতে হবে, ঠিক আছে, এই জিনিসটা আপনাদের জানতে হবে। আর রেস্ট আইসিপির যে হেডেক, রেস্ট আইসিপির হেডেকটা সাধারণত আর্লি মর্নিং হেডেক, এবং এই হেডেকটা সাধারণত আমাদের যখন শুয়ে থাকবে তখন বাড়বে, বসে থাকলে কমবে। তাহলে শুয়ে থাকলে সাধারণত মাথা ব্যথা হবে, বসে থাকলে মাথা ব্যথা কমবে। আর্লি মর্নিং হবে ডায়াগনোসিস রেস্ট আইসিপি। এবং রেস্ট আইসিপি, তো ভাইয়া হ্যাঁ কোনটা বলেন তো? ভমিটিং থাকবে, ভমিটিং। ভমিটিং, আর্লি মর্নিং ভমিটিং বলে এটা, ঠিক আছে, সকালবেলা মানে এটাকে সকালবেলা মাথা ব্যথা হবে, এবং সাধারণত আর্লি মর্নিং ভমিটিং হবে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন এফসিপিএস এ আসছে, রেস্ট আইসিপি তে কোন কেনেল নার্ভ এফেক্টেড হয়? 6 নাম্বার ভাইয়া। 6 নাম্বার। এটা পরীক্ষাতে আসছে 6 নাম্বার, ঠিক আছে, 6 নাম্বার। তাহলে এটা কিন্তু ইনফিনিটি স্টেপ। তাহলে আমাদের যে এসবি গুলো ছিল সেটা আমাদের হয়ে গেল ইম্পর্টেন্ট যে ভাইটাল পোর্শন। এখন আমাকে কোনো কোশ্চেন আছে নাকি, এখন আমাকে বলেন যে কোনো বিষয়ে এই মাল্টিপল স্ক্লেরোসিস পর্যন্ত পড়তে যে কোনো সমস্যা হয়েছে কিংবা কোনো কিছু বুঝেন নাই সেই জিনিসগুলো আমাকে বলেন, কিংবা এখন যা পড়াইলাম কোনো জিজ্ঞাসা আছে কিনা। এসবিএন হচ্ছে আমাদের মেইন কনসার্ন ছিল, এমসিকিউ তো আপনারা পারবেন, পারবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ পারবো, ঠিক আছে। আচ্ছা এবার আসেন এমসিকিউ। এমসিকিউর ভিতরে রুট ভ্যালু, এটা তো একেবারে প্রথম দেয়া আছে, দেখবেন ডেভিডসনের, ঠিক আছে, ডেভিডসনের এটা প্রথম পৃষ্ঠা দেয়া আছে রুট ভ্যালু, রুট ভ্যালুটা এটা প্রথমে দেয়া আছে, ওকে, রুট ভ্যালু দেয়া আছে। তাহলে এটা জিনিসটা হচ্ছে আমাদের, আচ্ছা এই জিনিসটা তার মানে এটা আমরা করে ফেলবো যে কোন রুট গুলো কি ঠাড়া মুখস্থ করবো। নিউরোলজিক্যাল এমার্জেন্সি, এটা বক্সের প্রশ্ন, এটা একটা বক্সের প্রশ্ন আর কি। এমএনডি কিন্তু নিউরোলজিক্যাল এমার্জেন্সি না, এমএনডি কিন্তু নিউরোলজিক্যাল এমার্জেন্সি না, কিন্তু মায়াস্থেনিয়া গ্রাভিস কিন্তু এমার্জেন্সি। এটা আপনারা অনেকে ফলস দেন, এটা ফলস হবে না, এটা ট্রু হবে। কারণ কি মায়াস্থেনিক ক্রাইসিস হতে পারে, অনেক পেশেন্টের মায়াস্থেনিক ক্রাইসিস হয়, এটার জন্য মায়াস্থেনিক গ্রাভিস ইজ এমার্জেন্সি কন্ডিশন, ঠিক আছে, মায়াস্থেনিক গ্রাভিস ইজ এমার্জেন্সি কন্ডিশন, বাট এমএনডি ইজ নট এ এমার্জেন্সি কন্ডিশন। স্ট্রোক, নিউরোলেপটিক ম্যালিগন্যান্ট সিনড্রোম, স্পাইনাল কর্ড কম্প্রেশন, এগুলো প্রত্যেকটা এমার্জেন্সি। এই সেলস অফ দ্য নার্ভাস সিস্টেম, এটা আমরা জানি। তাহলে কোন সেল বেশি থাকে, নিউরন বেশি থাকে নাকি সাপোর্টিং সেল বেশি থাকে? কোনটা বেশি থাকে? সাপোর্টিং সেল। সাপোর্টিং সেল। তার মানে নিউরন ইজ মোর দেন সাপোর্টিং সেল, ফলস। আর সাপোর্টিং সেল গুলো কি এক্সাইটেবল নাকি নন এক্সাইটেবল? এক্সাইটেবল নাকি নন এক্সাইটেবল? নন তাই না, এক্সাইটেবল। নন এক্সাইটেবল। আর মাইক্রোগ্লিয়া ব্লাড মনোসাইট থেকে আসছে, ট্রু আর ফলস? ট্রু। 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 তার মানে দেখেন কনসেপ্ট রাখলে আপনি প্রত্যেকটা অ্যান্সার করতে পারবেন। টেম্পোরাল লোব, ওই যে বক্স আছে, কর্টিক্যাল লোবার ফাংশন, কর্টিক্যাল লোবার ফাংশন, ইনফিনিটি স্টার, ওখান থেকে প্রচুর প্রশ্ন আসে। ইনফিনিটি স্টার, কর্টিক্যাল লোবার ফাংশনের কি, টেম্পোরাল ডোমিনেন্টের কি কাজ, মানে ফ্রন্টালের কি কাজ, সবকিছু জানতে হবে। মেমোরি কোন লোবের সাথে রিলেটেড? মেমোরি, মেমোরি কার সাথে রিলেটেড? টেম্পোরাল। সোশ্যাল, সোশ্যাল ইনহিবিশন অথবা জাজমেন্টাল পাওয়ার, এটা হল ভাই হলো ফ্রন্টাল। ফ্রন্টাল। এটা হচ্ছে ফ্রন্টাল। ভিশন, অক্সিপিটাল। অক্সিপিটাল। ছোট জিনিস, হ্যাঁ। ল্যাটারাল মেডুলারি সিনড্রোম, ল্যাটারাল মেডুলারি সিনড্রোম কি কি দিয়ে আসছে? এটা রেসিডেন্সিতে এমসিকিউ আসছে। ল্যাটারাল মেডুলারি সিনড্রোম কি কি দিয়ে আসছে? তাহলে প্রথমে আসেন ল্যাটারাল মেডুলারি সিনড্রোমের ক্ষেত্রে পিরামিডাল ট্র্যাক কি আসবে? এটা প্রথমে বলেন। ল্যাটারাল মেডুলারি সিনড্রোমের ক্ষেত্রে পিরামিডাল ট্র্যাক লেশন কি আসবে? পিরামিডাল ট্র্যাক কি ল্যাটারাল মেডুলারিতে ছিল নাকি মিডল মেডুলারিতে ছিল? মিডিলে ছিল। মিডলে। মিডিলে ছিল। তাহলে মিডিলে ছিল, তাহলে পিরামিডাল ট্র্যাক আসবে না। এই যে দেখেন পিরামিডাল ট্র্যাকের কথা বলা আছে, তাহলে এটা তো কখনো আসবেই না। তারপর আসেন ডরসাল কলাম, ডরসাল কলাম এটা কি মানে মিডিয়াল মেডুলারিতে ছিল নাকি ল্যাটারাল মেডুলারিতে ছিল? ডরসাল কলাম মিডল মেডুলারি। মিডিয়াল, তার মানে এটাও আসবে না, এটাও আসবে না, ঠিক আছে। আচ্ছা এরপরে আর একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, এখানে একটা জিনিস দেয় না কিন্তু পরীক্ষাতে আসে, স্পাইনোথালামিক ট্র্যাক্ট।
স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট। স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট এটা কি মিডিয়াল নাকি ল্যাটারাল? এটা ল্যাটারাল ভাইয়া। এটা হচ্ছে ল্যাটারাল। এটা হচ্ছে স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট সাধারণত ল্যাটারাল দিকে থাকে, আর ডরসাল কলাম থাকে হচ্ছে মিডিয়াল দিকে। কিন্তু এই স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট এটা কি ইপসিল্যাটারাল হবে নাকি কন্ট্রাল্যাটারাল হবে? এটা কি ইপসিল্যাটারাল হবে, হ্যাঁ, নাকি কন্ট্রাল্যাটারাল? ইপসিল্যাটারাল হবে নাকি কন্ট্রাল্যাটারাল? কন্ট্রোল্যাটারাল ভাইয়া। যত ট্র্যাক্ট আছে কি বলছিলাম, যত ট্র্যাক্ট আছে সবই কন্ট্রাল্যাটারাল except এক্সেপ্ট হচ্ছে ডিসেন্ডিং হাইপোথ্যালামিক ট্র্যাক্ট। ডিসেন্ডিং হাইপোথ্যালামিক ট্র্যাক্ট এটা ল্যাটারাল দিকে থাকে। এই ডিসেন্ডিং হাইপোথ্যালামিক ট্র্যাক্টের জন্য পেশেন্ট কি নিয়ে আসে? হর্নার সিনড্রোম। তাহলে আমাকে বলেন তো, হর্নার সিনড্রোম ইপসিল্যাটারাল হবে নাকি কন্ট্রাল্যাটারাল হবে? ইপসিল্যাটারাল। কারণ এই একটা ট্র্যাক্ট যেটা হচ্ছে ইপসিল্যাটারালে লেশন হলে এটা ফিচারটা পাবে। এটা এক নাম্বার জিনিস। আর একটা জিনিস আমাকে বলেন তো, দেখি পারেন না, এই হর্নার সিনড্রোম অথবা ডিসেন্ডিং হাইপোথ্যালামিক এটা কি মিডিয়াল সিনড্রোমে হবে নাকি ল্যাটারাল সিনড্রোমে হবে? মিডিয়াল মেডুলারি সিনড্রোমে হবে নাকি ল্যাটারাল মেডুলারি? ল্যাটারাল। এই যে ল্যাটারাল। তাহলে দেখেন একটা যে আছে যে ইপসিল্যাটারাল কইরে এখানে হর্নার সিনড্রোম, এই যে কন্ট্রাল্যাটারাল হর্নার সিনড্রোম দিছে। তাহলে এটা ট্রু আর ফলস দিবেন? এটা ট্রু আর ফলস? false তার মানে দেখেন, বুঝে বুঝে বললে দেখবেন যে এটা অ্যান্সার করতে পারছেন, সহজ জিনিস। কারণ কি হর্নার সিনড্রোম তো এইটা একটা জিনিস যেটা ইপসিল্যাটারাল থাকে, ল্যাটারাল মেডুলারি সিনড্রোমে ইপসিল্যাটারাল থাকে। নার্ভাস সিস্টেমের ইনভেস্টিগেশন, সিটি স্ক্যান হচ্ছে ফার্স্ট লাইন। কিন্তু 7 দিন পরে স্ট্রোক করছে, 7 দিন পরে আপনি দেখবেন, 2 সপ্তাহ পরে দেখবেন, তখন কি করবেন? সিটি নাকি এমআরআই? এমআরআই। MRI তখন করবেন হচ্ছে এমআরআই, আদারওয়াইজ সিটি স্ক্যান। ক্যারোটিড স্টেনোসিস আছে, করবেন ডপলার আলট্রাসোনোগ্রাফি, নট আলট্রাসোনো, শুধু আলট্রাসোনোগ্রাফি। এই মানে সরি, মানে করবেন হচ্ছে ডপলার আলট্রাসোনোগ্রাফি। এমআরআই ইজ নট এ চিপ। এমআরআই যথেষ্ট ব্যয়বহুল, সিটির চেয়ে এমআরআই খরচ বেশি। ফলস। রেডিয়েশন কার বেশি? সিটি রেডিয়েশন বেশি নাকি এমআরআই রেডিয়েশন বেশি? সিটি রেডিয়েশন বেশি। সিটি রেডিয়েশন সবসময় বেশি থাকে, এমআরআই রেডিয়েশন কম। হ্যাঁ, আর টেম্পোরাল লোব, পোস্টেরিয়র ফসা, টেম্পোরাল লোব, MRI এমআরআই। মানে টেম্পোরাল লোব অথবা পিছনের দিকে ভালো কাজ করে হচ্ছে এমআরআই। সুন্দর। টিবি মেনিনজাইটিস দেখে আসছি। টিবি মেনিনজাইটিসে গ্লুকোজ বাড়বে না কমবে? গ্লুকোজ কমবে। প্রোটিন প্রোটিন নরমাল প্রোটিন বাড়বে। ব্যাকটেরিয়াল যত মেনিনজাইটিস আছে মনে রাখবেন, ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস গুলোতে ওগুলো তো ধ্বংস হবে, তাই না? একটা ব্যাকটেরিয়াম অথবা একটা টিবির অর্গানিজম তো একটা ব্যাকটেরিয়া, এগুলো যখন ধ্বংস হবে এই ব্যাকটেরিয়ার যে প্রোটিন স্ট্রাকচার গুলো আছে, এই ব্যাকটেরিয়ার প্রোটিন স্ট্রাকচার গুলো চলে আসে। এটার জন্য আলটিমেটলি যেটা হয় যে আমাদের প্রোটিনটা বেড়ে যায়, এটার জন্য পায়োজেনিক অথবা টিবির ক্ষেত্রে প্রোটিন বেড়ে যায়। আর সাধারণত এরা কি করে, গ্লুকোজটাকে তারা কনজাম্পশন করে, তারা তাদের এনার্জির জন্য গ্লুকোজটাকে খায়, সিএসএফ এর থেকে গ্লুকোজ খায় এই ব্যাকটেরিয়া গুলো, ব্যাকটেরিয়া অথবা টিবি তো একটা মাইক্রোব্যাকটেরিয়াম, তো একটা মানে ব্যাকটেরিয়া। এটার জন্য যেটা হয় ওই মানে সিএসএফ এর সাথে গ্লুকোজ কমে যায়, ঠিক আছে, গ্লুকোজ কমে যায়, এটা আর কি। উইদিন মিনিটস টু আওয়ার্স, এটা একটা বক্স থেকে আসে, এটা খুব একটা আসে না। স্ট্রোক ফাংশনাল কিন্তু এটা খুব দ্রুত ই হয় আর কি, ঠিক আছে। ফাংশনাল যে সিমটম গুলা এগুলো খুব দ্রুত ডেভেলপ করে। লোয়ার মোটর নিউরন কারা, আপনারা নিজেরাই বলেন, লোয়ার মোটর নিউরন কারা? কর্টিকোনিউক্লিয়ার ট্র্যাক্ট, এটা কি আপার মোটর নাকি লোয়ার মোটর? আপার মোটর। বেসাল গ্যাংলিয়া, এটা কি কোনো আপার মোটর লোয়ার মোটর কিছু হবে? এটা তো হওয়ার কথা নয়। হওয়ার কথা নয়, কারণ হচ্ছে বেসাল গ্যাংলিয়াতে এক্সট্রা পেরিমিটাল মানে সিস্টেমের পার্ট। বেসাল গ্যাংলিয়া কিসের পার্ট? এটা হচ্ছে এক্সট্রা পিরামিডাল সিস্টেমের পার্ট, তার মানে এটা হবে না। সুন্দর, তার মানে এটা ফলস। আর প্লেক্সাস আর যা কিছু আছে, প্লেক্সাস, নার্ভ, পেরিফেরাল নার্ভ রুট, অ্যান্টিরিয়র হর্ন সেল, কেনেল নার্ভ নিউক্লাই, প্রত্যেকটা হচ্ছে লোয়ার মোটর নিউরন, ঠিক আছে, প্রত্যেকটা কি লোয়ার মোটর নিউরন। আচ্ছা, লোয়ার মোটর নিউরনে কি কি ফিচার পাওয়া যায়? সব জিনিস। ক্লোনাস পাওয়া যায় নাকি ফ্যাসিকুলেশন পাওয়া যায়? ক্লোনাস নাকি ফ্যাসিকুলেশন? ক্লোনাস অ্যাবসেন্ট, ফ্যাসিকুলেশন প্রেজেন্ট।
প্রোনাস পাওয়া যায় সাধারণত আপার মোটর নিউরনে, তাই না? আর জি ভাই। ফেসিকুলেশন সাধারণত। প্লান্টার কি পাওয়া যায়? ফ্লেক্সর নাকি এক্সটেন্সর। এক্সটেন্সর? লোয়ার লোয়ার মোটরে। মোটর ফ্লেক্সর, লোয়ার মোটর ফ্লেক্সর। এগুলো যেন ভুল না হয়, এগুলো কিন্তু ভুল হলে সর্বনাশ। এগুলো ইজি কোশ্চেন। রিগার্ডিং বেলস পলসি, প্রথমে বলেন বেলস পলসি এটা কোন নার্ভের সমস্যা? 6, ফেশিয়াল নার্ভ, 7 নাকি 8? ফেশিয়াল নার্ভ, তাহলে 7 নাম্বার। 7 নাম্বার। এটা বেলস পলসি, এটা কি আপার মোটর নিউরন নাকি লোয়ার মোটর নিউরন? লোয়ার মোটর। অসাধারণ। বেলস পলসি যখনই বলবে বুঝবেন এটা একটা লোয়ার মোটর নিউরন 7 নাম্বারের। তার মানে এই যে দেখেন আপার মোটর নিউরন দিচ্ছে, এটা ফলস। এটা হচ্ছে একটা লোয়ার মোটর নিউরন 7 নাম্বারের, ঠিক আছে? আচ্ছা, বোথ রাইট এন্ড লেফট ফেস এফেক্টেড, ডান দিকের মানে রাইট এন্ড লেফট ফেস এফেক্টেড নাকি আপার এন্ড লোয়ার ফেস এফেক্টেড থাকে? মানে যদি কোনো বেলস পলসি হয় এটা কি ডান দিকের ফেস বাম দিকের ফেস দুইটা এফেক্টেড হয় নাকি না আপার ভাইয়া, লোয়ার এফেক্টেড? আপার লোয়ার। আপার লোয়ার এফেক্টেড। আপার লোয়ার মানে রাইট লেফট হবে না, রাইট আর লেফট হবে না, একদিকে যেটা সমস্যা সেদিকে এফেক্টেড হবে, কিন্তু এখানে আপার ফেস এবং লোয়ার ফেস এফেক্টেড হবে। তাহলে এখানে আপার বাইলেটারাল লোয়ার বাইলেটারাল ইনারভেশন থাকার কারণে আপার এন্ড লোয়ার। আপার এন্ড লোয়ার থাকবে, ঠিক আছে? আর এখানে কানে বেশি শুনবো নাকি কানে কম শুনবো? বেশি সুন্দর। বেশি এটা সুন্দর। condition যেখানে কানে বেশি শুনবো, হাইপার অ্যাকিউসিস হবে, হ্যাঁ? আর এখানে ফেশিয়াল ক্যানেল দিয়ে ফেশিয়াল নার্ভ যায়, ঠিক আছে? আর একটা হচ্ছে সাধারণত ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্টের এগুলো বেশি হয়। হাইপোকাইনেটিক ডিসঅর্ডার দুইটা আছে। হাইপোকাইনেটিক ডিসঅর্ডার কয়টা আছে? দুইটা আছে। দুইটা। হাইপোকাইনেটিক ডিসঅর্ডার হচ্ছে একটা পার্কিনসন ডিজিজ আর একটা হচ্ছে ক্যাটাটোনিয়া। এটা এফসিপি তে আসে, ক্যাটাটোনিয়া। এটা এমসিকিউ তে আসে, এফসিপি এসে। একটা হচ্ছে পার্কিনসন ডিজিজ আর একটা হচ্ছে ক্যাটাটোনিয়া। এরা হচ্ছে হাইপোকাইনেটিক ডিসঅর্ডার। কোরিয়া করে কে কে? কোরিয়া করে হচ্ছে ওসিপি করে, ঠিক আছে? স্টেরয়েড করে। স্টেরয়েড করে না কিন্তু, স্টেরয়েড কিন্তু কোরিয়া করে না, স্টেরয়েড করে কুশিং। স্টেরয়েড কোরিয়া করে না, হ্যাঁ? স্টেরয়েড কিন্তু কোরিয়া করে না, এটা করে হচ্ছে কুশিং। তাহলে মানে এবং আজকের অ্যানসারে মনে ভুল ছিল, আমিও স্টেরয়েড ফলস দিছিলাম, পরে দেখলাম এটা আবার ট্রু দিয়ে রাখছে। না 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 না, স্টেরয়েড তো এটা ফলস, স্টেরয়েড তো এটা ট্রু হবে না, এই যে ফলস, ঠিক আছে? স্টেরয়েড করে না এটা। স্টেরয়েড সাধারণত এটা করে কুশিং সিনড্রোম, হ্যাঁ? আর থাইরক্সিন এটা সাধারণত কোরিয়া করে না, থাইরক্সিন করে হচ্ছে ট্রেমর। থাইরক্সিন কিন্তু ই করে না, এই কোরিয়া করে না, ঠিক আছে? তাহলে এটা আমাদের জানতে হবে কিন্তু। আচ্ছা, ক্যাভার্নাস সাইনাসে কোন কোন ক্যানেল থাকে? সব জিনিস 3, 4, 5, 6। 6। ক্যাভার্নাস সাইনাসে 4টা ক্যানেল থাকে, 3, 4, 5, 6। 3, 4, 5, 6, ঠিক আছে? থার্ডনার পালসি ইনফিনিটি স্টার। থার্ডনার পালসিতে কি হয়? থার্ডনার পালসিতে সাধারণত পিপিল ডায়ালেটেড কমপ্লিট টোসিস। তাহলে এখানে পার্শিয়াল টোসিস হবে না, এখানে কি হবে? কমপ্লিট টোসিস। এবং এবং এটা সাধারণত মায়োসিস হবে না, পিপিল ডায়ালেটেড হবে হচ্ছে মাইডিওসিস। কি হবে? মাইডিওসিস। এবং আইবলটা কোন দিকে যাবে? ডাউন এন্ড আউট, ডাউন এন্ড আউট। নিচের দিকে এবং বাইরের দিকে, ডাউন এবং আউট। তাহলে আইবল যাবে হচ্ছে ডাউন এন্ড আউট, তাহলে হচ্ছে মাইডিওসিস, কমপ্লিট টোসিস, আইবল হচ্ছে ডাউন এন্ড আউট, ঠিক আছে? এবং এটা কখনো বাইলেটারাল না, এটা যেদিকে মানে থার্ড নার্ভের পালসি হবে সেদিকে লেশনটা আসবে, তাহলে এটা ইউজুয়ালি ইউনিল্যাটারাল, ঠিক আছে? মাইস্টেনিক গ্রাভিসে সাধারণত কি হয়? বাইলেটারাল। কিন্তু আমাদের থার্ড নার্ভে হবে হচ্ছে সাধারণত কি? ইউনিল্যাটারাল। একটা লস অফ ভিশন, এখানে কি লস অফ ভিশন হবে? না, লস অফ ভিশন হবে কোন ক্যানেল নার্ভের জন্য? অপটিক নার্ভ। অপটিক অপটিকে নার্ভের 3 জন্য, নাম্বার। অপটিক নার্ভের জন্য। কিন্তু এখানে হবে লস অফ অ্যাকোমোডেশন, এখানে অ্যাকোমোডেশন রিফ্লেক্সে থাকবে না, কিন্তু ভিশন ঠিক থাকবে, সিউডোভালভার পালসি এটা একটা আপার মোটর নিউরন, কারণ সিউডোভালভার পালসি হচ্ছে কর্টিকো নিউক্লিয়ার ট্র্যাক্টের জন্য। কর্টিকো নিউক্লিয়ার ট্র্যাক্টের জন্য হয় সিউডোভালভার পালসি। কর্টিকো নিউক্লিয়ার ট্র্যাক্টের জন্য হয় কি? সিউডোভালভার পালসি। এবং সিউডোভালভার পালসি সাধারণত আপার মোটর নিউরন। তাহলে আপার মোটর নিউরনে সাধারণত পাওয়া যাবে হচ্ছে সিউডোভালভার পালসি। আর বালভার পালসি এটা সাধারণত লোয়ার মোটর নিউরন। বালভার পালসি কি? এটা একটা লোয়ার মোটর নিউরন। তাহলে বালভার পালসিতে সাধারণত লোয়ার মোটর নিউরন ফিচার পাওয়া যাবে, সিউডোভালভারে আপার মোটর নিউরন পাওয়া যাবে। তাহলে এমএনডি, হ্যাঁ, তারপর হচ্ছে এমএস, সেরেব্রাল ভাস্কুলারিটিস, এগুলো সবই আপার মোটর নিউরন। তাহলে এগুলো সিউডোভালভার। জিবিএস, পোলিও, এগুলো হচ্ছে লোয়ার মোটর, তাহলে এগুলোর কজ হচ্ছে বালভার পালসি। মাইগ্রেনের অ্যাকুট মেডিকেশন কি? মাইগ্রেনের অ্যাকুট মেডিকেশন এটা পরীক্ষাতে আসে। মাইগ্রেনের অ্যাকুট মেডিকেশন খুবই সহজ, মনে রাখবো ট্রিপ্টোফ্যান
এনএসআইডি, ঠিক আছে, এই দুইটা ট্রিপটান এনএসআইডি। আর বাকিগুলো সাধারণত কি প্রোফাইলেক্টিক, যেমন বিটা ব্লকার, টপিরামাইড, এমিটিপটাইলিন, অ্যান্টি ডিপ্রেশন, টিসিএ, এগুলো সবই হচ্ছে প্রোফাইলেক্টিক। আর সাধারণত এনএসআইডি, ট্রিপটান, প্যারাসিটামল, প্যারাসিটামল অ্যাকিউটে দিই আমরা। প্যারাসিটামল আমরা কিসে দেই? অ্যাকিউটে। তাহলে আমাদের সাধারণত প্যারাসিটামলটা হচ্ছে কি অ্যাকিউট ট্রিটমেন্ট, এনএসআইডি অ্যাকিউট ট্রিটমেন্ট। স্টেরয়েড কিন্তু দেই না, ইউজুয়ালি আমরা কি করি না, স্টেরয়েড দেই না। মেটাবলিক কজ অফ এপিলেপসি, এপিলেপসির কজ কি? অনেকগুলো কজ আছে। হাইপোক্যালসিয়ামের জন্য এপিলেপসি হয়, হাইপোনেট্রিমিয়ার জন্য, সোডিয়াম কমে থেকে, হ্যাঁ এটা কিন্তু হাইপোনেট্রিমিয়া আর হাইপোগ্লাইসিমিয়া, হাইপোগ্লাইসিমিয়ার জন্য হতে পারে, হাইপোম্যাগনেসিমিয়া, হাইপোম্যাগনেসিয়ামের জন্য হতে পারে, হাইপোম্যাগনেসিমিয়া, হাইপোনেট্রিমিয়া, হাইপোক্যালসিমিয়া, এগুলোর জন্য কি হতে পারে? পেশেন্টের এপিলেপসি হতে পারে। ব্রেন ইমেজিং কাদের করব, মানে কাদের হচ্ছে ব্রেন ইমেজিং করব, ঠিক আছে, ব্রেন ইমেজিং কাদের করব? এপিলেপসি শুরু হয় কত বছর উপরে? 10টা 16, 16 16 বছরের উপরে সাধারণত করতে হয়। আর ফোকাল নাকি জেনারেলাইজ সিজার? ফোকাল। ফোকাল সিজার মনে রাখতে হবে। সেটা হচ্ছে একটা হচ্ছে ফোকাল সিজার, আর একটা হচ্ছে যাদের মানে 16 বছরের উপরে, 16 বছরের উপরে তাদের সাধারণত করতে হয়, ঠিক আছে। প্রাইমারি কজ অফ হাইপারসomnolence, মানে হাইপারসomnolence প্রাইমারি কজ কি? একটা হচ্ছে আলটিমেটলি ইডিওপ্যাথিক নার্কোলেপসি। নার্কোলেপসি, ইনজুরি, আছে, আর হচ্ছে হেড ইনজুরি। সুন্দর। কজেস অফ দ্য রেস্টলেস লেগ সিনড্রোম, রেস্টলেস লেগ সিনড্রোমের কজগুলো বলে ফেলছি। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হতে পারে, পার্কিনসনের জন্য হতে পারে, ইউরোমিয়ার জন্য হতে পারে, নিউরোপ্যাথির জন্য হতে পারে, ঠিক আছে, এগুলোর জন্য সাধারণত কমন কজেস অফ কমন প্রেজেন্টেশন অফ এমএস, মানে কমন প্রেজেন্টেশন মানে যে উপরের বক্সের উপরেরটা, নিচেরটা না কিন্তু উপরেরটা, মানে কমন প্রেজেন্টেশন কি কি আছে? তাহলে কমন প্রেজেন্টেশন ট্রান্সভার্স মাইলাইটিস হতে পারে, অপটিক নিউরাইটিস হচ্ছে মোস্ট কমন, ট্রান্সভার্স মাইলাইটিস হতে পারে, তাই না, ব্রেন স্টেম সিনড্রোম হতে পারে, সেরেবেলাম সিনড্রোম হতে পারে, এরা হচ্ছে কমন প্রেজেন্টেশন। এবং মাল্টিপল স্ক্লেরোসিস একটু বলে আসলাম, আপার মোটর নিউরন পাওয়া যায় নাকি লোয়ার মোটর নিউরন পাওয়া যায়? কোনটা পাওয়া যায়? আপার মোটর। আর জিবিএস এ লোয়ার মোটর নিউরন, বালবার পালসি। সুন্দর। আচ্ছা, একটা এপিলেপসি, এটা কি ট্রু কিনা, আসলে এপিলেপসি কিনা, ট্রুলি এপিলেপসি কিনা, কি কি করি আমরা? দুইটা করি, যেটা আসলে এপিলেপসি, ট্রু এপিলেপসি কিনা, দুইটা ইনভেস্টিগেশন করি। একটা হচ্ছে ভিডিও টেলিমেট্রি, আর একটা হচ্ছে অ্যাম্বুলেটরি ইইজি, মানে এটা কি ট্রুলি এপিলেপসি কিনা, ট্রুলি এপিলেপসি, এটা কি আসলে এপিলেপসি, এটার জন্য দুইটা ইনভেস্টিগেশন করতে পারে, একটা হচ্ছে ভিডিও টেলিমেট্রি আর একটা হচ্ছে অ্যাম্বুলেটরি ইইজি। ডায়ালাইট পিপিল কি কি কজ? ওপিসি, পিপিল ছোট করে না পিপিল বড় করে? ছোট করে। মায়োসিস করে। আর অ্যাট্রোপিন বড় করবে, ডায়ালেটেড করে। ডায়ালেট করবে। তাহলে পিপিল ছোট করে, পিপিল বড় করে, অ্যাট্রোপিন হচ্ছে বড় করে। হর্নার সিনড্রোম কি করে, ছোট না বড়? হর্নার সিনড্রোমে টোসিস, মায়োসিস, অ্যানহাইড্রোসিস, টোসিস, মায়োসিস, অ্যানহাইড্রোসিস, একে বলা হয় হর্নার সিনড্রোম। একে কি বলা হয়? হর্নার সিনড্রোম। আর একটা জিনিস হচ্ছে হর্নার সিনড্রোমে কোনটাতে লেশন হয়, সিম্প্যাথেটিক নাকি প্যারাসিম্প্যাথেটিক? প্যারাসিম্প্যাথেটিক হবে নাকি সিম্প্যাথেটিক হবে? সিম্প্যাথেটিক হবে। সুন্দর। কিসে হবে? সিম্প্যাথেটিক হবে, ঠিক আছে, সিম্প্যাথেটিক হবে। টনিক পিপল আমরা একটু আগে পড়ে আসছি, হোম সেডি পিপল, হোম সেডি পিপল। এখানে কি হয়, পিপল ছোট হয় না পিপল বড় হয়? বড়, পিপল বড়। আর একটা আছে আরজিল, আরজিল রবার্টসন পিপল, আরজিল রবার্টসন পিপল, এখানে পিপল ছোট হয় নাকি পিপল বড় হয়? বড় হবে এখানে, ছোট। আরজিল রবার্টসন পিপলে পিপল ছোট হয়, আর হোম সেডি পিপলে পিপল বড় হয়। আরজিল রবার্টসন পিপলে কি হয়, পিপল ছোট, আর হোম সেডি পিপলে পিপল বড়, ঠিক আছে। আর একটা হচ্ছে পন্টাইন হিমোরেজ, পন্টাইন হিমোরেজে পিপল ছোট হয়, পিন পয়েন্ট পিপল, পিন পয়েন্ট পিপল হয়, পিপল ছোট হয়, পন্টাইন হিমোরেজ। সুপিরিয়র অরবিটাল ফিশার, মানে এই যে সুপিরিয়র অরবিটাল ফিশার, সুপিরিয়র অরবিটাল ফিশার কি কি যায়?
3 4 4 6 এবং মাঝে মাঝে 5 নাম্বারের কথা বলা আছে। 5 নাম্বার ইউজুয়ালি যায় না, মাঝে মাঝে যেতে পারে, ঠিক আছে, তবে ইউজুয়ালি যায় কমনলি কোনটা 3 4 6, ঠিক আছে, 3 4 6, ঠিক আছে, এটা হচ্ছে মেইন। 3 যাবে, 4 যাবে, 6 যাবে। তাহলে এই হচ্ছে আমাদের নিউরোলজি গেল। এখন বলেন কোনো জিজ্ঞাসা আছে কিনা? 23 নাম্বার না, 23 নাম্বার কি এমসিকিউ নাকি এসবিএ? ও 23 তো আমাদের ছিল, এই 23 নাম্বার কি এটা? 23 নাম্বার কি এমসিকিউ নাকি এসবিএ? এমসিকিউ। আচ্ছা আচ্ছা, এমসিকিউ এর ক্ষেত্রে সাধারণত কোন একটা পেশেন্ট যখন এপিলেপসি নিয়ে আসে, এপিলেপসি নিয়ে আসলে তখন আমাদের কনসাস হচ্ছে এটা কি ট্রু এপিলেপসি কিনা, মানে এটা কি সত্যি এপিলেপসি কিনা। সত্যি এপিলেপসি কিনা এটার জন্য আমরা দুইটা ইনভেস্টিগেশন করতে পারি। একটা হচ্ছে ভিডিও টেলিমেট্রি, মানে ভিডিও করে রাখতে পারি যে আসলে যে ট্রু এপিলেপসি কিনা। আর একটা হচ্ছে যখন এপিলেপসি হচ্ছে তখন আমরা কি করতে পারি, ইইজি করতে পারি। এই দুইটা জিনিস হচ্ছে ট্রুলি এপিলেপটিকে সাধারণত করা হয়। নর্মাল ইইজি না, স্লিপ ইইজিতে কিন্তু আমরা করি না, আমরা করি কি অ্যাম্বুলেটরি ইইজি আর একটা হচ্ছে ভিডিও টেলিমেট্রি। এই দুটো জিনিস হচ্ছে ট্রুলি এপিলেপসি। এটা দেখবেন এপিলেপসির একটা বক্স আছে ইনভেস্টিগেশন, সেটা দেয়া আছে নিচের দিকে দেয়া আছে যে ট্রুলি এপিলেপটিক জন্য কি কি ইনভেস্টিগেশন করা, ঠিক আছে, এটা বুঝতে পারছেন? ওকে, আচ্ছা এখন বলেন, কারো কোনো জিজ্ঞাসা আছে কিনা? তাহলে আমরা কি পারবো ইনশাল্লাহ নিউরোলজির ফার্স্ট হাফ এখান থেকে প্রশ্ন আসলে পারবো ইনশাল্লাহ, নাকি? ইনশাল্লাহ আমরা পারবো, ঠিক আছে। আচ্ছা লোমান ভাই আছে, জান্নাতুল ফেরদৌস মানে আপু আছে, হ্যাঁ, তাহলে আমরা ইনশাল্লাহ পারবো ইনশাল্লাহ, ঠিক আছে। তাহলে আজকে হচ্ছে আমাদের মেইন কথা হচ্ছে মেইন এমসিকিউ গুলোর জন্য কিন্তু খুব ভালো করে পড়তে হবে, এটা মাথায় রাখা লাগবে। এমসিকিউ বিষয়টা হচ্ছে এটা আপনি যত বেশি চর্চা করবেন তত বেশি পারবেন। এমসিকিউ কিন্তু খুবই ভাইটাল, এমসিকিউ কিন্তু খুবই ভাইটাল, কারণ এমসিকিউ জিনিসটা হচ্ছে কিন্তু এখান থেকে বক্স থেকে আপনারা কোনো জিনিস মিস করবেন না, স্পেশালি কর্টিক্যাল লোবার ফাংশন। হ্যাঁ, এই যে বিভিন্ন 3 4 6 যে বক্সটা আছে ওখান থেকে প্রশ্ন আসে। তারপর হচ্ছে আপনার ওই যে ভিজুয়াল পাথওয়ে, এখান থেকে রেকারেন্ট প্রশ্ন আসে, বারবার প্রশ্ন আসে। যাই হোক, আজকে হচ্ছে আমাদের এই পর্যন্তই। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা নিউরোলজি সেকেন্ডটা নিয়ে আমরা ডিসকাশন করবো। তাহলে আজকে এই পর্যন্ত, কারো কোনো জিজ্ঞাসা না থাকলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম।